ঠিক আছে, আজকে আমি গতকালকে স্লাইডটিই দেখাবো, তবে গতকালকের স্লাইডটা আমি একটু চেঞ্জ করছি গত ক্লাসের থেকে, ওটা আমি আবার আপলোড করে দিব। তো গত ক্লাসে আপনাদের একটা কোশ্চেন ছিল যেটা আমি উত্তর দিতে পারিনি। সো সেটা হলে গিয়ে যে মিন ইলেকট্রিক্যাল অ্যাক্সিস কাকে বলে। তো আমার ফার্স্ট দেখাতে মনে হয়েছিল যে মিন ইলেকট্রিক্যাল অ্যাক্সিস হলে কি যে কোনো একটা টাইমের ইন্টারভালে আমরা যদি সবগুলো ভেক্টরের একটা এভারেজ নিই, তাহলে ভেক্টরটা যে দিক এবং মান পাই ওইটাকে হয়তো আমরা বলবো হলে মিন ইলেকট্রিক্যাল অ্যাক্সিস, কিন্তু আসলে না, আসলে এটা না, আমার ধারণা ভুল ছিল। আমি যখন সার্চ করে দেখলাম তখন দেখলাম যে মিন ইলেকট্রিক্যাল অ্যাক্সিস মানে হলে গিয়ে আপনার ভেন্ট্রিকুলার, একটু দাঁড়ান, আপনাদের ভেন্ট্রিকুলার যখন ডিপোলারাইজেশন হয়, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সময় যত ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় সবগুলো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির আপনার এভারেজ হলে গিয়ে প্রকাশ করে মিন ইলেকট্রিক্যাল অ্যাক্সিস দ্বারা। ঠিক আছে, সো আপনারা এই জিনিসটা ওই ভাইবার জন্য বা এমসিকিউর জন্য জেনে রাখতে পারেন যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সময় আমরা যে এভারেজ ইলেকট্রিক্যাল ভেক্টরটা পাই সেটাকে আমরা বলি হলে গিয়ে মিন ইলেকট্রিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, আর আপনাদের জন্য আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল, তাই না? কি ছিল অ্যাসাইনমেন্টটা? স্যার অ্যাসাইনমেন্টটা ছিল হচ্ছে যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বাড়ে তাহলে হুম, ডাইপোলের রেসপেক্টে এটা কি হবে? হ্যাঁ, মানে কারেন্টটা কিভাবে প্রবাহিত হবে একদম কন্ডাক্টরের মতো করে। আপনারা কেউ কি দেখছেন এই জিনিসটা? স্যার দেখছি কিন্তু ঠিক কিনা জানি না। বলেন, দেখি ঠিক কিনা। আমি নিজেও কিন্তু জানি না, ঠিক আছে? এই জন্যই স্যার আপনাদেরকে বের করতে দিছি। মানে হ্যাঁ, বলেন। আমি যেভাবে লিখছি আর কি ওটা বলছি। হ্যাঁ, বলেন। মানে a capacitor consists of two conductor separated by an insulator, হুম, also known as the dielectric capacitive reactance is an opposition to the same change of voltage across an element. The capacitive reactance inversely proportional to the signal frequency or angular frequency omega, and the capacitive capacitance x equal 1 by 2 pi fc. হুম। যদি আমরা এখানে হচ্ছে এক্সি আর হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে একটা হচ্ছে কার্ভ নেই, আহ, তাহলে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে যদি এখানে ইনভার্সলি মানে ফ্রিকোয়েন্সির সঙ্গে এক্সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। যদি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বাড়ে মানে হার্টসটা যদি বাড়ে তাহলে হচ্ছে এক্সিটা মানে স্লোলি জিরোর কাছাকাছি আসবে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। মানে এটা তো আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা জানি এটা। কিন্তু আমার কোয়েশ্চেন ছিল ডাইপোলের রেসপেক্টে আমরা কিভাবে বলবো? মানে ডাইপোলগুলোতে কি সমস্যা হয় যেটার কারণে আপনার রেজিস্ট্যান্স অলমোস্ট 0 হয়ে যায়? মানে এক্সির মান 0 হয়ে যায় যখন, তখন ডাইপোলগুলো কিভাবে বিহেভ করে? স্যার এটার এক্সপ্লেন হয়তো আমি ভালো করে পারবো না। আমিও জানি না এটার এক্সপ্লেনেশন। কেউ আর অন্য কেউ কি পড়ছেন? স্যার এটা দেখা হয় নাই, আজকে স্যার দেখতে হবে আর কি। আচ্ছা, এটার সাথে, সাথে যারা দেখেননি ওরা আবার একটু দেখবেন। আমি আপনাদেরকে আরেকটু ক্লু দিয়ে রাখি। আপনারা জানেন যে মাইক্রোওয়েভে আপনারা যে খাবার গরম করেন, মাইক্রোওয়েভে খাবারটা কিভাবে গরম হয়? স্যার ইন্ডাকশনের জন্য না? দেখি তো, বলেন তো দেখি আজকে ক্লাসে কে, কে আছেন? আমি একজন, একজন করে জিজ্ঞেস করি। যেমন মনে করেন ক্লাসের মধ্যে কথা বলেন না কে কখনো? এইমাত্র যে বললেন ইন্ডাকশনের জন্য কে? স্যার আমি বলছিলাম। আপনি হলেন গিয়ে পলক। জি স্যার। আপনি কি পলক না পুলক? স্যার পুরো কি ছিল ওইটা আবার মানে পুলক, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম কি শুনতেছেন? জি স্যার শুনতেছি। আরিফুল ইসলাম বলেন তো মাইক্রোওয়েভে খাবার কেন গরম হয়? আপনারা যে ওভেন ইউজ করেন, মাইক্রোওয়েভ ওভেন। স্যার এটা সম্পর্কে আমার আইডিয়া নেই। আচ্ছা, আর একদম শেষের দিক থেকে যে আছেন হবি রানী, হবি রানী শুনতেছেন? হ্যাঁ স্যার, মাত্র ঢুকলাম। আচ্ছা, মাইক্রোওয়েভ ওভেন ইউজ করছেন তো, তাই না? হ্যাঁ স্যার। কেন মাইক্রোওয়েভ ওভেনে গরম হয় বলেন তো? আপনাদের বাসায় স্যার, মাইক্রোওয়েভ ওভেন আছে কার কার? বাসায় মাইক্রোওয়েভ ওভেন আছে কার কার? স্যার আমার আছে। আপনার আছে, আর কার আছে? আর কারো নেই?
আপনারা কি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে কখনো করছেন কাঠ, ইট বা প্লাস্টিক এই ধরনের কোনো জিনিস দিয়ে কখনো গরম করার চেষ্টা করছেন? দেখছেন কি না হয়? স্যার। না স্যার এরকম তো স্যার জাস্ট ট্রাই করি না। মাইক্রো ওভেনের একটা হচ্ছে মেন বিষয়টা হচ্ছে যদি আমরা খাবার গরম করি যে পাত্রটা হচ্ছে ভেতরে রাখি সেই হুম। পাত্রটা গরম হয় না কিন্তু বাট খাবারটা গরম না, হয়। আপনি একটা জিনিস হ্যাঁ মোটামুটি ঠিক বলছেন। একটা জিনিস একটু ভুল বলছেন যে পাত্রটা কি দিয়ে তৈরি এটার উপর ডিপেন্ড করবে যে স্যার পাত্রটা কি যেটা পানি দ্বারা গরম তৈরি হবে স্যার কিনা। এইটুকু শুধু গরম হবে স্যার। এক্স্যাক্টলি, আপনি যে একদম পানি দ্বারা যেটা। এক্স্যাক্ট ঠিক আনসার দিয়েছেন। পানি যেটার মধ্যে পানি জি থাকবে, স্যার জি স্যার ওয়াটার জি স্যার পকেট থাকবে যেটার মধ্যে। জি স্যার জি এই স্যার জিনিসটা জি আপনি কেমনে জানেন যে জিনিসটার মধ্যে পানি থাকবে? আমি তো আপনার মতো স্যার। বয়সে জানতাম না এটা। স্যার আমি এমনি ইউজ করছি কিন্তু আচ্ছা, মানে আমি জি স্যার আপনি যদি দেখেন যে ট্রিটেড কাঠ মানে যেই কাঠগুলো দিয়ে ফার্নিচার তৈরি করা হয়, মানে সিজন বলে যেগুলো, যেই কাঠগুলো সিজন করা থাকে, কাঠের ভিতরে কোনো পানি থাকে না সিজন কাঠের ভিতরে, ঠিক আছে? ওই সিজন কাঠ যদি আপনি মাইক্রোওভেনের ভিতরে দেন, কাঠটা এক ফোঁটাও গরম হবে না। সিমিলারলি আপনি যদি বিভিন্ন ধরনের প্লাস্টিক দেন, একদম খালি প্লাস্টিক যদি দেন তাহলে দেখবেন যে প্লাস্টিকও তেমন একটা গরম হইতেছে না। কিন্তু আপনি যদি মেলামাইন দেন, মেলামাইন যদি দেন তাহলে দেখবেন যে মাইক্রোওয়েভে মেলামাইন কিন্তু গরম হয়, ঠিক আছে? আর কেউ যদি একটু বেশি মাতব্বরি করে স্টিলের কিছু একটা দেন মাইক্রোওয়েভের ভিতরে, তাইলে কি হয় জানেন? না স্যার কি হয়? অ্যালুমিনিয়াম যদি দেন, আমি কিছুদিন আগে আগুন ধরেছি বাসায় একবার। আমি একদম ভুলেই গেছিলাম, এই জিনিসটা আমার মাথায় ছিল না। কারণ নতুন যত খাবার যে আমরা বাইরে থেকে কিনে আনি না, আমরা যে অ্যালুমিনিয়াম ফয়েল বা যে অ্যালুমিনিয়ামের আপনার বাটিটার মধ্যে খাবারটা দেয়, সেটা কিন্তু আসলে পুরোপুরি অ্যালুমিনিয়াম থাকে না। ওটার উপরে একটা পাতলা প্লাস্টিকের লেয়ার থাকে, বুঝছেন? প্লাস্টিকের একটা ফয়েল থাকে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। তো আমি যে খাবারটা বাইরে থেকে কিনে আনছি তো ওটার মধ্যে আপনার অ্যালুমিনিয়ামের ফয়েলটা ছিল না, মানে সরি প্লাস্টিকের লেয়ারটা ছিল না, জাস্ট অ্যালুমিনিয়ামের ফয়েল ছিল, মানে পিওর অ্যালুমিনিয়াম। আমি খাবার দিছি ভিতরে, কিছুক্ষণ পরে দিকে ধোয়া বেরোতেছে, পরে খুলে দেখি আগুন ধরে গেছে। আমি জিনিসটা জানতাম যে আমি যদি মেটালের কোনো কিছু একটা ভিতরে দিই আগুন ধরে যাবে, শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যাবে। কিন্তু আমার কোশ্চেন হলো কি, আমার স্টিলের জিনিসটা একদম বাতাসের মাঝখানে, মানে মাইক্রোওয়েভের ভিতরটা তো জাস্ট বাতাস, আমি মেটালটা জাস্ট বাতাসের মাঝখানে দাও, এটার মধ্যে আগুন ধরলো কিভাবে? অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভ যেটা করে, মাইক্রোওয়েভ হলে গিয়ে যে আপনার ডাইপোল মুভমেন্ট আছে না, এই ডাইপোল মুভমেন্টের উপর ভ্যারি করে, মানে মাইক্রোওয়েভটা কি হিটিং হবে নাকি হবে না। তো আপনার যেহেতু যে একজন বললো যে ওয়াটার থাকতে হবে, পানি থাকতে হবে, মাইক্রোওয়েভটা মানে কমার্শিয়াল যে মাইক্রোওয়েভ আছে খাবারের জন্য, এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা ওই ওয়াটারের ডাইপোল মুভমেন্টের যেই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, সেই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির মাইক্রোওয়েভ জেনারেট করে। তো ডাইপোলগুলো যখন একটা পোল থেকে আরেকটা পোলে ঘুরতেছে, আপনার এই যে ক্যাপাসিটরের মধ্যে এসি সার্কিটে যেটা হয় যে পোলগুলো চেঞ্জ হইতেছে, মানে পজিটিভটা একবার ডান দিকে আসতেছে আবার বাম দিকে আসতেছে, মানে ফিল্ডের সঙ্গে সঙ্গে ও নিজের দিক পরিবর্তন করতেছে। তো ওই ইসের মধ্যে আপনি মাইক্রোওয়েভের মধ্যে আপনি যখন খাবার দেন, তো মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করা হয়, ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকোয়েন্সিটা টিউন করা হয় হলে কি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে, মানে সবচেয়ে বেশি হিট কখন জেনারেট হবে। কারণ ডাইপোলগুলো যখন একটা দিক থেকে আরেকটা দিকে ঘুরবে অবশ্যই এদের মধ্যে হিট জেনারেট হবে, কারণ আশেপাশের লেয়ারের সঙ্গে ওর ঘর্ষণ হতেছে, ঘর্ষণের ফলে ওখানে একটা হিট জেনারেট হবে। সো এই যে ওয়াটারের ডাইপোলটা যে মুভ করে কন্টিনিউয়াসলি, এই ডাইপোলগুলো মুভ করার কারণে মাইক্রোওয়েভ হলে গিয়ে হিট করতে পারে আপনার। এখন মাইক্রোওয়েভের মধ্যে আপনি যে খাবারটা রাখেন, এই খাবারটা আসলে একটা বিরাট বড় একটা ক্যাপাসিটরের মতো কাজ করে, এবং এটার ভিতরে ডাইপোলগুলো মুভ করে, ডাইপোল মুভমেন্টের কারণে ওটার মধ্যে দিয়ে হিট জেনারেট হয়। সো আপনি যখন ভিতরে একটা মেটালের কিছু একটা রাখেন তখন সমস্যা কি হয় এখন বুঝতে পারতেছেন? মেটালের কিছু একটা রাখলে সমস্যা কি হয়? মেটালের মধ্যে তো ডাইপোল নেই, মেটালের মধ্যে কি আছে? স্যার মেটাল তো ইলেকট্রিক্যাল মানে হ্যাঁ, কারেন্ট ইলেকট্রিক্যালি বিদ্যুৎ কন্ডাক্টিভ, পরিবাহী এটার আর কি। ভিতরে আছে হলো কি হ্যাঁ, প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন, তাই না? জি স্যার। তো কোনো একটা মেটাল যদি আপনি একটা মাইক্রোওয়েভের মাঝখানে রাখেন, তো ওখান দিয়ে সবগুলো ইলেকট্রিক ফিল্ড তখন কি চেষ্টা করবে যে দেখবে যে এটার ভিতরে একটা কন্ডাক্টিভ মিডিয়াম আছে, সো এখান থেকে একটা কারেন্ট ফ্লো করার চেষ্টা করবে না কন্ডাক্টিভ মিডিয়ামের ভিতর দিয়ে। আর আমরা জানি যে কন্ডাক্টিভ মিডিয়ামের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস করে তখন ওখানে একটা লস হয়, লসটার পরিমাণ হলে কি আই স্কোয়ার আর। ওই প্রচুর পরিমাণ লসের কারণে, আই স্কোয়ার আর লসের কারণে ওখানে বিপুল পরিমাণ একটা হিট উৎপন্ন হয়, এবং হিটের কারণে ওখানে আগুন ধরে যায়।
সো আপনি যদি মানে কাগজে মোড়ানো একটা মেটাল বা মেটালে মোড়ানো একটা কাগজ যদি ভিতরে রাখেন, মেটালটা এত পরিমাণে হিট হবে যেটার কারণে কাগজটার মধ্যে আগুন ধরে যাবে। এজন্য আপনারা খুব সাবধান। অ্যালুমিনিয়াম বা মেটাল অ্যাপারেন্টলি যেটা চকচকে এমন কোনো জিনিস আপনারা মাইক্রোওয়েভে ঢুকানোর চেষ্টা করবেন না। একে তো আগুন ধরে যাবে, এটা তো একটা ফায়ার হ্যাজার্ড আছেই। প্লাস ভিতরে যে ম্যাগনেটোটা আছে, ওই ম্যাগনেটোটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে, কারণ বিপুল পরিমাণ কারেন্ট পাস হইতেছে। ওটার কারণে আপনার মাইক্রোওয়েভে ড্যামেজ হতে পারে। সো আপনারা এটা নিয়ে আরও পড়বেন যে একটা মাইক্রোওয়েভ কীভাবে কাজ করে, তখন বুঝতে পারবেন যে আমাদের যে ক্যাপাসিটর থাকে ওইটা আসলে হাই ফ্রিকোয়েন্সিতে কীভাবে বিহেভ করে। ইন্টারনেটে অনেক ভিডিও আছে সুন্দর সুন্দর, সার্চ করলেই পাবেন। আচ্ছা, তো গত ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখছি যে ভলিউম কন্ডাক্টর কাকে বলে এবং হিউম্যান বডি যে একটা ভলিউম কন্ডাক্টর। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো কি, আমরা ভেক্টর কার্ডিওগ্রাম গত ক্লাসে দেখছি, আজকে আমরা দেখব যে এখান থেকে আমরা ইসিজিটা কীভাবে পাই। মেডিকেলি আমরা যে ইসিজিটা ইউজ করি সেই ইসিজিটা কীভাবে পাই। তো আমরা গত ক্লাসে একটা সংজ্ঞা দেখছিলাম, যে সংজ্ঞাটার নাম ছিল হলো কি কার্ডিয়াক ভেক্টর। একটা নির্দিষ্ট ভেক্টর নিয়ে আমরা আলোচনা করছিলাম, কার্ডিয়াক ভেক্টর। সো কার্ডিয়াক ভেক্টরকে আমরা ডিফাইন করি যে হার্টের মধ্যে যত ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, সব ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে আমরা শুধুমাত্র যদি একটা ভেক্টর দ্বারা প্রকাশ করি পরে পয়েন্ট অফ টাইম, তখন ওই একটা ভেক্টরকে আমরা বলি এটা একটা কার্ডিয়াক ভেক্টর। ঠিক আছে? সো আমরা দেখছি যে কার্ডিয়াক ভেক্টরটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে মুভ করে, কারণ হার্টের বিভিন্ন অংশ ডিপোলারাইজড হচ্ছে, রিপোলারাইজড হচ্ছে। সেটা অনুযায়ী আমার কার্ডিয়াক ভেক্টরটা মুভ করে এবং সেটার ছবিটাকে আমরা বলতেছিলাম ভেক্টর কার্ডিওগ্রাম। সো আজকে আমরা যে জিনিসটা দেখব যে এই কার্ডিয়াক ভেক্টর থেকে আমরা ইসিজিকে কিভাবে এক্সট্র্যাক্ট করি। ঠিক আছে? কিভাবে ইসিজিটাকে এক্সট্র্যাক্ট করি, এটা দেখার আগে আমরা একটা জিনিস দেখব যে আগেকার দিনে মানুষজন, মানে প্রথম একদম শুরুর দিকে মানুষজন কিভাবে ইসিজি এক্সট্র্যাক্ট করা শিখছে। ঠিক আছে? সো প্রথম যে ইসিজি এক্সট্র্যাক্ট করা হয়েছে সেটা হলো গিয়ে 1887 সালের দিকে ওয়েলার নামের একজন বিজ্ঞানী, সে সর্বপ্রথম ইসিজি এক্সট্র্যাক্ট করে দেখেছে। 1887, কত বছর আগে? এখন থেকে প্রায় 150 বছর আগে। প্রায় 150 বছর আগে প্রথম ইসিজি আপনার রেকর্ড করা হয়েছে। সো এই প্রথম ইসিজির ছবিটা এখানে আপনারা দেখতে পারতেছেন। তখন তো আপনার কিছু ছিল না, অ্যাম্পলিফায়ার ছিল না, আপনার আমাদের সলিড স্টেট যে ট্রানজিস্টর, বিজিটি, এগুলো কিছুই ছিল না। তখন কিভাবে ইসিজি অ্যাকুয়ার করতো? তখন লিপম্যান নামের একজন বিজ্ঞানী, সে 1875 সালে একটি স্পেশাল ক্যাপিলারি ইলেকট্রোড ডিজাইন করছিল। সেই ক্যাপিলারি ইলেকট্রোড দিয়ে এই ওয়েলার হলে গিয়ে সর্বপ্রথম ইসিজি বের করে দেখাছিল। সো এই ক্যাপিলারি ইলেকট্রোড জিনিসটি কি? ক্যাপিলারি ইলেকট্রোড হলো কি একটা ইলেকট্রোড যেটা ফিল্ড উইথ মার্কারি, এই যে দেখতেছেন HG লেখা আছে, এই ক্যাপিলারি ইলেকট্রোডের একটা পোর্শন হলে গিয়ে ফিল্ড উইথ মার্কারি, এবং এই জিনিসটা হলে গিয়ে আপনার সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণের মধ্যে ডুবানো থাকতো। তো এই ক্যাপিলারি ইলেকট্রোডটা যখন হিউম্যান বডিতে যখন প্লেস করা হতো, তখন আপনার যেটা হতো যে ইসিজির কারণে আপনাদের যে ভোল্টেজের ওঠানামা হচ্ছে, সেই ভোল্টেজের ওঠানামার কারণে এই মার্কারি আর সালফিউরিক অ্যাসিডের যে জাংশনটা, মার্কারি এবং সালফিউরিক অ্যাসিডটা যেই জায়গাটাতে মিলিত হয়েছে, এই লেভেলটা ওঠানামা করতো। বুঝতে পারছেন? এই জিনিসটার একটা স্পেশাল নাম আছে, দাঁড়ান আমি এই নামটা ভুলে যাই বারবার, নামটা দেখে বলি আপনাদেরকে। এই জিনিসটার ইতিহাসটা যে লেসলি ক্রোমওয়েলের, আপনাদের যে একটা বই দিছি আমি, ওই ক্রোমওয়েলের বইটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। আমি শিখছিও ক্রোমওয়েলের বই থেকে। ক্রোমওয়েলের বইতে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং কার্ডিয়াক মেজারমেন্ট নামে একটা চ্যাপ্টার আছে, 6 নম্বর চ্যাপ্টার। ওই কার্ডিয়াক মেজারমেন্ট চ্যাপ্টারটাতে আপনারা এই হিস্টোরিটা খুব সুন্দর করে পাবেন। ঠিক আছে? লিপম্যান যে এই জিনিসটা নাম আছে, এটার নাম ছিল হলে কি আপনার ক্যাপিলারি ইলেকট্রোমিটার। ঠিক আছে? এই জিনিসটার নাম হলে কি ক্যাপিলারি ইলেকট্রোমিটার। সো ক্যাপিলারি ইলেকট্রোমিটারটা বেসিক্যালি এই মার্কারি এবং সালফিউরিক অ্যাসিডের জাংশনটা, এই জাংশনটার পজিশন চেঞ্জ থেকে এই জিনিসটা ধরে। তো এই জাংশনের পরিবর্তনটা হয়তো খুবই ছোট, আর আপনারা ধারণা করতে পারতেছেন আমাদের ইসিজি হলে গিয়ে 2 মিলিভোল্ট। সো 2 মিলিভোল্টের জন্য এটার কতটুকুই বা গ্যালভানিক ইফেক্ট কতটুকুই বা হইতে পারে, যেটার কারণে এটা ওঠানামা করে। তো এখানে যেটা থাকতো, এখানে একটা মাইক্রোস্কোপ প্লেস করা হতো। এই মাইক্রোস্কোপ এবং ফটোসেন্সিটিভ কিছু ফিল্মের মাধ্যমে এখান থেকে এই জিনিসটা রিডিং নেওয়া হতো, মানে মাইক্রোস্কোপ দ্বারা ফটোসেন্সিটিভ ফিল্মের মধ্যে এটার প্রজেকশনটা নিত, তারপর ওইটা ডেভেলপ করার পরে ওরা ছবিটার মধ্যে দেখতো যে এটা কতটুকু উঠছে বা নামছে। মানে বিশাল কাম্বারসাম একটা প্রজেক্ট। এটা আসলে মেডিকেলি তখন ইউজ করা হতো না, জাস্ট ডেভেলপমেন্টাল স্টেজে ছিল। এরপরে মডার্ন ইসিজির কাছাকাছি মোটামুটি আনসে হলে গিয়ে আইনথোভেন নামের একজন বিজ্ঞানী।
আইনথোভেনকে বলা হয় হলে কি ইসিজির জনক, এজন্য আইনথোভেন হলে কি মোটামুটি মডার্ন ইসিজির জনক। তো আইনথোভেন হলে কি 1903 সালে এরকম বিশাল বড় একটা মেশিন ডেভেলপ করছে, যে মেশিনটা আমাদের মোটামুটি মডার্ন ইসিজি আমরা যেভাবে মেজার করি মোটামুটি এটার কাছাকাছি মেজার করে, কাছাকাছি টেকনিকে মেজার করে। তো এই ইকুইপমেন্টটার মূলে যেটা ছিল সেটার নাম হলো কি স্ট্রিং গ্যালভানোমিটার। স্ট্রিং গ্যালভানোমিটার হলে কি জাস্ট একটা খুবই চিকন পাতলা কন্ডাক্টিভ একটি স্ট্রিং, যেটা আপনার হতে পারে হলে গিয়ে মানে কাচের একটা তার, এই কাচের তারের উপরে গোল্ড প্লেট করা এরকমও ছিল, অথবা আপনার হতে পারে যে পিওর প্লাটিনাম, খুব পাতলা থিন প্লাটিনাম। এটা ইউজ করে সে যেটা করছে যে এরকম বড় বড় বোল পানি ভর্তি কন্ডাক্টিভ পানি ভর্তি বোল ছিল। দেখেন পায়ের জন্য একটা বোল, হাতের জন্য একটা বোল, এই হাতের জন্য একটা বোল। এমনি আমাদের মডার্ন ইসিজি যেভাবে নেওয়া হয় আর কি, আমরা হাতের মধ্যে ইলেকট্রোড প্লেস করি, ইলেকট্রোড প্লেস না করে আরো কন্ডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য বড় বড় বোলের ভিতরে হাত পা পানির মধ্যে চুবিয়ে রেখে তারপরে এই জিনিসটাকে মেজার করা হতো। তো যখনই আপনার এখানে পটেনশিয়ালের একটা ডিফারেন্সের চেঞ্জ হইতো, তখনই ওই মানে ওই ইলেকট্রিক্যাল যে কন্ডাক্টরটা, ওই কন্ডাক্টরটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হইতো। এই যে একটু আগে যেটা বললাম যে পাতলা প্লাটিনামের তার বা হলে গিয়ে আপনার ওই গোল্ড কোটেড কোয়ার্টজের একটা স্ট্রিং, মানে কাচের একটা স্ট্রিং, এই জিনিসটা একটা হাইলি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হইতো। রেখে তারপর আপনার এই হাত আর হাতের ভোল্টেজ নিয়ে ভোল্টেজ ডিফারেন্সটা ওই তারটার দুই পাশে প্লেস করা হতো। আপনারা বলেন তো যে ভোল্টেজ ডিফারেন্সটা আমরা যদি একটা কন্ডাক্টরের দুই পাশে প্লেস করি আর কন্ডাক্টরটা যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, আমরা কিভাবে ইসিজিটা মেজার করতে পারবো? স্যার আমাদের যে সাইনোসয়েডাল ওয়েভফর্মটা আসবে সেভাবে মিটার করতে না না হবে। না, এটা আমি জিজ্ঞেস করিনি। আমি আপনাকে জিজ্ঞেস করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভ থেকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভ থেকে একটা কন্ডাক্টর যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে আর কন্ডাক্টরটার দুই পাশে আমরা যদি একটা ভোল্টেজ ডিফারেন্স প্লেস করি, তখন কি হয়? স্যার ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। ম্যাগনেটিক ফ্লাক্স তো সবসময়ই থাকে, তাই না? স্যার তো দুই প্রান্তের যে ভোল্টেজ পার্থক্যটা একটা আচ্ছা, মনে করেন ভোল্টমিটার দিয়ে কন্ডাক্টর আছে, ঠিক আছে? একদম ভ্যাকিউমের মধ্যে একটা কন্ডাক্টর আছে, ভ্যাকিউম বা বাতাসের মধ্যে একটা কন্ডাক্টর আছে। কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তখন কন্ডাক্টরের চারপাশে কি তৈরি হয়? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ইলেকট্রিক ফ্লাক্স। না, ইলেকট্রিক ফিল্ড তো থাকেই, এটার সাথে সাথে আর কি থাকে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না? একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তখন কন্ডাক্টরের চারপাশে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়? ওটা কোন কোন হ্যান্ড রুল দ্বারা আমরা বুঝতে পারি? রাইট হ্যান্ড থাম্ব রুল স্যার। আপনাদের কি কারো মনে আছে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন? জি স্যার, n d∅dt স্যার। হ্যাঁ, তো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, আমরা জানি না কন্ডাক্টরের চারপাশে একটা রোটেটিং ম্যাগনেটিক সার্কুলার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। জি স্যার, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, তো আপনার যদি ম্যাগনেটিক ফিল্ড যদি এখান থেকে যায়, তাহলে আপনারা বুঝতে পারতেছেন না যে এখানে যদি একটা থিন প্লাটিনামের ওয়্যার যদি থাকে, আপনি এই হাত থেকে একটা সিগন্যাল নিলেন, এই হাত থেকে একটা সিগন্যাল নিলেন, তো এই দুইটা ভোল্টেজ ডিফারেন্সের কারণে এটার ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট প্রবাহিত হলে তখন কি হবে? ওটার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হবে ওটার চারপাশে। জি স্যার। ঠিক আছে? তাহলে ওই দুইটা ম্যাগনেটিক ফিল্ডের ডিফারেন্সের কারণে আপনি দেখবেন যে একটা গ্যালভানোমিটার টিক করবে। ওই গ্যালভানোমিটারের টিকিং থেকে আপনি এই ভোল্টেজের রিডিংটা নিতে পারবেন। ঠিক আছে? তো এটাকে বলা হয় কি স্ট্রিং গ্যালভানোমিটার। স্ট্রিং গ্যালভানোমিটার দ্বারা এই প্রথম মডার্ন ইসিজি রেকর্ড করা হয়েছে, এবং এইভাবে যে রেকর্ড করছে না, মোটামুটি একদম সিমিলার টেকনিকই আমরা এখন পর্যন্ত ইসিজি রেকর্ড করি। ইসিজির টেকনিকে কিন্তু এখনও খুব বেশি একটা পরিবর্তন আসেনি, স্পেশালি এই যে ও যেটা করছে এটাতে এখনও এইভাবেই নেওয়া হয়, জাস্ট বড় বড় বালতির জায়গায় আমরা এখানে ইলেকট্রোড বসি। আর ওদের সময় ইসিজি রেকর্ড করা অনেক সহজ ছিল, কারণ মাথার উপরে আপনার কোনো ইলেকট্রিক্যাল লাইন ছিল না তো, আর আশেপাশে এত ইলেকট্রনিক্সও ছিল না, কম্পিউটার, মাইক্রোওয়েভ, যেটার কারণে তখনকার সময় সিগন্যালটার মধ্যে নয়েজ থাকতো না অত বেশি। কিন্তু এখনকার কেস তো আলাদা, চারপাশে ইলেকট্রনিক্স, মাথার উপরে পাওয়ার লাইন, সো এখন এত সহজে নেওয়া যাবে না। সো আপনারা লেসলি ক্রোমওয়েলের বইটা থেকে এই জিনিসটা সম্পর্কে আরও ভালো করে জানবেন যে হিস্টোরিটা কী ছিল, তাহলে আপনাদের ইটা বাড়বে আর কি, ধারণাটা বাড়বে যে কীভাবে এটা হয়েছে। এখন আবার চলেন ফেরত আসি কার্ডিয়াক ভেক্টরে। তো একটু আগে আমরা আইনথোভেনের যে ছবিটা দেখলাম, আইনথোভেনের ছবিটার মধ্যে আমরা কি দেখলাম? ওর দুইটা হাত আর একটা পা, খেয়াল করে দেখেন, দুইটা হাত আর একটা পা কিন্তু বালতির মধ্যে চুবানো, তাই না? 1 2 3, এই পাটা কিন্তু সে বালতির মধ্যে চুবায় নেই। জি স্যার, একটাও চোবাই নাই স্যার। তো আমরা যদি এই মানুষটার সঙ্গে নিজেকে যদি তুলনা করি, তাহলে এটা কোন পা তার? স্যার লেফট। লেফট পা হবে, অবশ্যই বাম পা হবে এটা তার। আর দুইটা হাত, ঠিক আছে? এখন চলেন আমরা আবার
ভেক্টরটাতে চলে আসি, কার্ডিয়াক ভেক্টরটাতে চলে আসি। মনে করেন কোনো একটা নির্দিষ্ট টাইমে আপনার কার্ডিয়াক ভেক্টর হলে কি এইটা, সবাই কি দেখতেছেন এখানে? এই যে ওপি, ওপিটা হলে কি আমার কার্ডিয়াক ভেক্টর, ঠিক আছে? যে কোনো একটা টাইমে মনে করেন ওপিটা এরকম একটা ওরিয়েন্টেশনে এরকম একটা মান নিয়ে আছে। আপনারা কেউ কি ধারণা করতে পারতেছেন যে কেন বাম হাত, ডান হাত আর বাম পাতে ইলেকট্রোডটা লাগানো হয়েছিল? দেখি তো কে বলতে পারেন কেন এই 3 জায়গাতে লাগানো হয়েছিল? এটা কি স্যার ভেক্টরের যে দিকটা স্যার সেইটার মানে ঠিকভাবে নিতে পারে সেজন্য। ভেক্টরটা তো আপনার ঘুরবে, ভেক্টরটাতে ঘোরার দিকটা আমরা ভেক্টর কার্ডিওগ্রামে দেখছি না, যে ভেক্টরটা আপনার কন্টিনিউয়াসলি ঘুরতেছে। তো এটা তো নির্দিষ্ট থাকবে না কখনো, এটা সবসময় কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, আর চেঞ্জ না হলে তো আমরা ইসিজি পাইতামও না। কিন্তু এই ইলেকট্রোডটা এই 3টা জায়গাতে বসালে আমার অবশ্যই এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি হইতেছে, তাই না? দেখেন, রাইট আর্মে যদি বসাই, লেফট আর্মে যদি বসাই, আর লেফট লেগে যদি বসাই, মনে করেন কানেকশনটা এখানে আছে, বুকের কাঁধের 2 সাইডে আছে আর এই তলপেটের এই জায়গাতে আছে। তো এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হইলো, তাই না? একটা ত্রিভুজ তৈরি হইলো, আর আমার ভেক্টরটা তো মাঝখানে আছে। সো আমার এই ত্রিভুজের 3টা বাহুতে এই ভেক্টরের একটা প্রক্ষেপণ পড়বে না, একটা ছায়া পড়বে না, প্রজেকশন হবে না? জি স্যার। সবাই কি দেখতে পারতেছেন? একটা যেটা এই স্যার যে মনে করেন এসি বাহুটার মধ্যে একটা ছায়া পড়লো যেটা হলো কি ইএইচ, এ বির মধ্যে একটা ছায়া পড়লো যেটা হলো কি ডিজি, আর বিসির মধ্যে একটা ছায়া পড়লো যেটা হলো কি এফ জে। এই পার্টটুকুই আমি দেখি যে স্টুডেন্টদেরকে বোঝানো সবচেয়ে কঠিন, মানে এই পার্টটুকু, কারণ এই পার্টটার মধ্যে অনেক বেশি কল্পনা ইনভলভ, ঠিক আছে? অনেক বেশি কল্পনা করতে হয় আমাদেরকে, তাইলেই এই ব্যাপারটা বুঝতে পারবেন সহজে। সো আমি যদি এই 3টা জায়গাতে যদি ইলেকট্রোড বসাই, এই 3টা জায়গাতে যদি ইলেকট্রোড বসাই, আমি মনে করেন একটা মেজার করলাম, আমি এই ছায়াটা মেজার করলাম। তো এই ছায়াটা মেজার করার জন্য আমাকে কোথার থেকে কোথার ভোল্টেজ বিয়োগ করতে হবে। দেখেন, আমাকে এইটার ভোল্টেজ থেকে এই সি পয়েন্টে আমি যেই ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজটার থেকে আমি যদি এ পয়েন্টের যেই ভোল্টেজটা, এই ভোল্টেজটা যদি আমি বিয়োগ করি, সি পয়েন্টের ভোল্টেজটা থেকে আমি যদি এ পয়েন্টের ভোল্টেজটাকে বিয়োগ করি, তাহলে আমি ওপির যে ছায়াটা, এসির মধ্যে ওপির যে ছায়াটা, সেই ছায়াটা পাবো। বুঝতে পারছেন? এই প্রজেকশনটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই সি পয়েন্টের ভোল্টেজটা থেকে এ পয়েন্টের ভোল্টেজটাকে বিয়োগ করতে হবে। শুধুমাত্র বিয়োগ করলে আমি তখন এই ছায়াটা পাবো। তাহলে এই একটার দিকে ছায়া পাইলাম আমরা। আবার যেটা করলাম যে সি পয়েন্টের ভোল্টেজটা থেকে বি পয়েন্টের ভোল্টেজটাকে বিয়োগ করে দিলাম। তাহলে আমরা এই দিকে এটার ছায়াটা পাইলাম। সিমিলারলি আমরা যদি এই বি পয়েন্ট থেকে এই পয়েন্টের ভোল্টেজটাকে বিয়োগ করে দিই, তখন আমরা এই দিকে এটার ছায়াটা পাইলাম। এই 3টাকে আমরা বলতেছি হলো কি ইসিজির 3টা লিড। এই জিনিসটার নাম হলো কি ক্লাসিক্যাল লিম্ব লিড। ক্লাসিক্যাল লিম্ব লিড, যেহেতু এটা আমরা লিম্বের মধ্যে লাগাই, হাত পা এগুলোর মধ্যে লাগাই, এগুলোর মধ্যে লিম্ব, ঠিক আছে? তো লিম্বের মধ্যে যেহেতু আমরা লাগাই, এই জন্য এটার নাম হলো গিয়ে ক্লাসিক্যাল লিম্ব লিড। ক্লাসিক্যাল লিম্ব লিডে আমরা কি করি? কার্ডিয়াক ভেক্টরকে আমরা 3টা দিক থেকে দেখি। একটা দিক কোথা থেকে দেখলাম? আমি যদি অ্যানোটেশন ইউজ করি, একটা দিক আমরা দেখলাম হলো কি এদিক থেকে দেখলাম কার্ডিয়াক ভেক্টরকে, আরেকটাতে দেখলাম হলো কি এদিক থেকে, আরেকটাতে দেখলাম হলো গিয়ে এদিক থেকে। আমি জানি আপনাদের অনেক কোশ্চেন আছে, তবে ইমিডিয়েট কোনো যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন। কারো স্যার বুঝতে এখানে কোনো আমাদের বলেন। স্যার এসি এসি যে লাইনটা আছে স্যার ওই মধ্যে আমরা কিভাবে ইএস কল্পনা করি মানে ইএস ছায়া কিভাবে এটা আমরা বুঝতে পারবো যে এই জায়গায় ইএস ছায়া আছে বা কিছু এর মধ্যে আচ্ছা, তারপর হচ্ছে স্যার ঠিক ডিজি। আছে। আমি মনে করি একটা রেফারেন্স প্লেন থেকে দেখাই। মনে করি এটা আমার একটা রেফারেন্স প্লেন আছে, ঠিক আছে? এটা হলো কি আমার এক্স, এটা হলো কি আমার ওয়াই এক্সিস, ঠিক আছে? খুবই ভালো কথা। এখানে মনে করেন একটা ভেক্টর কাজ করতেছে, ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে? এই ভেক্টরটাকে আমরা কিভাবে কিভাবে পরিমাপ করতে পারি? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে বলতে পারবেন কিভাবে কিভাবে পরিমাপ করতে পারি? স্যার আমরা এটা সমান্তরালে এক্স আরেকটা লাইন টানবো। তাহলে আমরা এখানে এক্স অ্যাক্সিসের ছায়াটা পাবো, আর এটার এখানে যদি আমরা ই করি তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসের ছায়াটা পাবো, তাই না? জি স্যার। এটা এখানে ভূমিতে যেটা এটাকে সাইন না কজ? স্যার এটা তো কজ, ভূমিতে কজ। আপনারা এই জিনিসটা করছেন না?
কোনটা স্যার? ছায়া ছায়া বের করতে হয় যে এটারে বাংলাতে কি বলে আমি ভুলে গেছি, প্রক্ষেপণ বলে না বিক্ষেপণ বলে? বিক্ষেপ বলে। বিজ্ঞাপন হলো নিচের দিকে স্যার, আরো উৎক্ষেপণ হলো উপরের দিকে, সাইন। আচ্ছা আচ্ছা, আমি এটা ভুলে গেছি আসলে, অনেক আগে পড়ছি তো। তো আপনারা তো এই জিনিসটা জানেন যে আমরা ছায়াটা মাপতে পারি, মানে এক্স এক্সিসের সাপেক্ষে আমরা এই ভেক্টরটাকে দেখাইতে পারি, ওয়াই এক্সিসের সাপেক্ষে আমরা এই ভেক্টরটাকে দেখাইতে পারি, তাই না? জি স্যার। তো ওই এখানেও সিমিলারলি আমি যদি এখানে যদি এরকম একটা ত্রিভুজ আঁকি, এই ভেক্টরটার চারপাশে আমি যদি র্যান্ডম একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজের 3টা বাহুতে এটার 3টা ছায়া পড়বে না? 3 দিকে 3টা ছায়া পড়বে না? এখন মনে করি আমি ত্রিভুজ আঁকবো না, ঠিক আছে? আমি ত্রিভুজ না এঁকে আমি যদি এখানে একটা চতুর্ভুজ আঁকতাম, চতুর্ভুজ যদি আঁকতাম, তাহলে টোটাল কয়টা ছায়া পাইতাম আমরা? 4টা ছায়া আছে। 4টা ছায়া। দেখেন এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, 4টা, তাই না? এখন বুঝতে পারছেন যে এই এর ছায়াটা কিভাবে পড়তেছে? স্যার এখন এটা এটা ভুলে যান, ঠিক আছে? আপাতত এটা ভুলে যান, ছায়াটার ব্যাপারে এগুলো ভুলে যান, এগুলো তো আবার আমরা পরে আসবো। এখন আমার মেইন প্রেসিং কোশ্চেন যেটা, মানে এখন যেটা প্রেসিং কোশ্চেন, একটু আগে আমরা দেখলাম যে আইনথোভেন ওর পায়ের একদম গোড়ালি আর হাতের কবজি পর্যন্ত পানির মধ্যে ডুবাই রাখছে, তাই না? আমরা তো একটু আগে ছবিতে তাই দেখলাম, আইনথোভেন এটাই করছে। আমরা ত্রিভুজটাকে এই জায়গায় কল্পনা করতেছি কিভাবে? ত্রিভুজটা তো অ্যাকচুয়ালি শুরু হয়েছে হাতের এখান থেকে, হাতের এখান থেকে একটা আসছে, এই হাতের এখান থেকে একটা আসছে, আর সেই পা কোথায় আছে ওখান থেকে একটা আসছে। মানে ব্যাপারটা তো এরকম কাঁধের এখানে আর পেটে এইভাবে তো আমরা কল্পনা করতে পারি না, কারণ আইনথোভেনের হাত হলে গিয়ে এই জায়গাটা হলে গিয়ে আপনার পানিতে, ওর হাতের এই জায়গাটা হলে গিয়ে পানিতে, আর পায়ের ওই জায়গাটা হলে গিয়ে পানিতে। আমরা এই ত্রিভুজটাকে শরীরের ভিতরে কল্পনা করতেছি কিভাবে? কেউ কি বলতে পারবেন? এখানে কি ভেক্টরের সামেশনের সূত্রটা ইউজ করা এটার সঙ্গে হয়েছে? ভেক্টরের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এটার সাথে ভেক্টরের কোনো সম্পর্ক নেই। এটার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক আছে যেটা, সেটা হলো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের। কেন? দেখেন কোথা থেকে আসলো থেভেনিন। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা কি করছিলাম দেখেন, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের এরকম একটা প্রবলেম ছিল, আপনারা মনে করে দেখেন তো, মনে করতে পারেন নাকি? এখানে মনে করেন একটা রেজিস্ট্যান্স আছে R1, এখানে এরকম আছে হলে কি আর লোড আর কি, ঠিক আছে? এই সাইডে অনেক বড় নেটওয়ার্ক আছে, এখানে একটা অনেক বড় নেটওয়ার্ক আছে, হ্যান ত্যান অনেক কিছু আছে। তো আমরা থেভেনিনে কি করি, এই RLটাকে উঠাই ফেলাই না? সবার মনে আছে আমরা যে RLটাকে সরাই ফেলাই, আরএলটাকে ওটা একটা ভোল্টেজ দেয়। RLটাকে উঠে ফেলে একটা ভোল্টেজ দেখি। একদম ঠিক বলছেন, এখানে আমরা একটা VOC মেজার করি বা VTH যেটাকে বলি, থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ মেজার করি, তাই না? আপনারা কেউ কি বলতে পারবেন আমরা যখন ওপেন সার্কিটে ভোল্টেজটা মেজার করি তখন এই জায়গাটার ভোল্টেজের সঙ্গে এই জায়গাটার ভোল্টেজের সম্পর্ক কি হয়? ওপেন সার্কিট হলে এই ভোল্টেজটা উঠে যাবে স্যার, আর1টা। বলেন, মানে এখানে ভোল্টেজের নাম দিলাম মনে করেন V1, ঠিক আছে? আর এই ভোল্টেজের নাম VTH আর V1 এর মধ্যে সম্পর্ক কি? প্যারালালে ভোল্টেজ তো সেম থাকে মানে একটা সার্কিটে। প্যারালালের জন্য না, ওপেন সার্কিটের জন্য। ওপেন সার্কিট হলে যেহেতু এটার মধ্যে কোনো কারেন্ট পাস করতেছে না, যেহেতু কোনো কারেন্ট পাস করতেছে না, তার মানে আমার I সমান সমান যদি 0 হয় তাহলে আমার IR1 কত হবে? IR1ও আমার 0 হবে, তাই না? জিরো হবে, জি স্যার। IR1 এ যদি কোনো আমার ড্রপ না থাকে তাহলে তো এখানে ভোল্টেজটা কমার কোনো সুযোগ নেই, তাই না? তাহলে আমার V1ও যেটা থাকবে VTHও সেটাই থাকবে না? এখন আমার এই হাতটা যেটা, এই হাতটা কি ওপেন সার্কিট নাকি এটা কোথাও সঙ্গে কানেক্টেড আছে? আমার একদম Connected আছে। হাতের শেষ মাথাটা, আঙ্গুলের শেষ মাথাটা আপনার শরীরের কোথাও সঙ্গে কানেক্টেড আছে? নাই। যতক্ষণ পর্যন্ত আপনি দুইটা হাত টাচ না করতেছেন, এটা তো বেসিক্যালি ওপেন সার্কিট একটা এন্ড, তাই না? জি স্যার। তাহলে হাতের কবজির মধ্যে যে ভোল্টেজ আর এই কাঁধের মধ্যে যে জায়গায় আপনার হাতটা এসে জয়েন হয়েছে, বগল আর কাঁধের এখানে, এই জায়গার ভোল্টেজটা কিরকম হবে তাহলে? যেহেতু ওপেন, তাহলে হাতের কবজি যেহেতু ভোল্টেজ আছে সমান হবে না? একই ড্রপই তো আপনি পাবেন, তাই না? জি স্যার, সেম ভোল্টেজ। সিমিলারলি এই হাতের এখানে আপনি যতটুকু ড্রপ পাবেন আমাদের হচ্ছে কবজিতে লাগানো যে কথা হাতের এখানে এক্স্যাক্টলি এটাই আমি বুঝাতে চাইতেছিলাম, সেম যে কথা। কবজিতে লাগানো যেই কথা হাতের এখানে লাগানো একই কথা। মানে এবার আমি না আসলে আমি গত সেমিস্টারে একটা থিসিসের গ্রুপ নিছি, ওই থিসিসের গ্রুপটা আমি ইসিজি নিয়ে কাজ করতেছি ওদের সঙ্গে। তো ওদেরকে আমি যতই বলতেছি যে হাতের এখানে লাগাইলে যে ইসিজি পাবা, আপনারা বুকের এখানে লাগালে একই ইসিজি পাবেন, ওরা বুঝতেছেই না, ওরা বারবার ইসিজি রিডিংটা নিতেছে, এই আমাকে বারবার ছবি পাঠাইতেছে যে বুকের মধ্যে ইলেকট্রোড লাগাইছে আর পেটের মধ্যে ইলেকট্রোড লাগাইতেছে। আমি বুঝাইতে পারতেছি না। আমার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন।
স্যার আমি তাহলে কাঁধে না লাগাই আমি হাতের কবজি দিয়ে করতে পারি না স্যার, যদি আমি আমরা তো হাতের ত্রিভুজটা- কবজিতেই লাগাই, আমরা তখন হাতে লাগাই, মানে বুকে লাগাই না। নরমালি হাতের কবজিতেই লাগানো হয়, কিন্তু কাঁধে লাগাইলেও সেমটাই পাবো আমরা। সেমটাই তাই তো পাবো, স্যার? মানে কিন্তু এটা রিডান্ডেন্ট, এটা কোনো দরকার নেই, কারণ এটা যদি করতে চান তাহলে আপনার জামা তুলতে হবে, তাই না? হ্যাঁ স্যার। তো এটা আপনি তাড়াতাড়ি একটা ইসিজি করতে চাইতেছেন, এটার জন্য আপনার দেখা যায় জামা সরা ইলেকট্রোড বসাতে হইতেছে, এটা একটা ইনকনভেনিয়েন্স, এটার কোনো দরকার নেই। আমি যদি হাতের কবজিতে বসে আমি একই রিডিংই পাবো, বুঝতে পারছেন Yes, sir. সবাই? কিন্তু আমি ওই পার্টিকুলার গ্রুপ অফ স্টুডেন্টকে বুঝাইতেই পারতেছি না যে এটা যদি আপনারা করেন একই রেজাল্ট পাবেন, এখন পর্যন্ত বুঝাইতে পারিনি। তা আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে হাতের কবজিতে লাগানো যে কথা, কাঁধে লাগানো একই কথা, এই জন্য আমরা হাতের কবজিতে লাগাই। একই কথা। কিন্তু যখন ত্রিভুজটা কল্পনা করি তখন আমরা কল্পনা করি যে ত্রিভুজটা হলে কি এরকম শরীরের ভিতরে, কারণ পায়ের মধ্যে লাগানো যে কথা, আপনার পাটা যেখানে এসে এন্ড হয়েছে, মানে শরীরের যেখানে এসে কানেক্টেড হয়েছে, ওই জায়গাটা লাগানো কিন্তু একই কথা, যতক্ষণ পর্যন্ত এটা ওপেন সার্কিট কিছু যায় আসে না। স্যার হ্যাঁ বলেন। স্যার, যদি কোনো কারণে আমরা এই ইসিজি করার সময় দুই হাত যদি এক জায়গায় করি তাহলে তো তখন ঝামেলা কি হয়ে হতে যাবে, পারে? তখন তখন স্যার না তো আপনার শর্ট হয়ে যাবে, হ্যাঁ, আপনার short এই হাতের circuit ভোল্টেজও যেটা, ওই হাতের ভোল্টেজও এটার কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করবে, পারবে না কিন্তু চেষ্টা করবে আর কি, তখন একটা শর্ট সার্কিটের মতো সিচুয়েশন তৈরি হবে। আমরা তো দুই হাত মানে ইসিজি করার সময় যতটুকু সম্ভব শরীর থেকে আলাদা রাখার চেষ্টা করি, শরীরের কোথাও টাচ হ্যাঁ। করলে সমস্যা হবে। প্রসারিত করে তখন রাখা হয়। তখন আপনার যেটা হবে যে দুই শরীরের পাশে। কোথাও যদি টাচ করেন তখন কিন্তু আর এই সাইডটা ওপেন সার্কিট হবে না, তখন এই শরীরের অন্য একটা জায়গার থেকে ও ভোল্টেজটা পিক করবে। সো এই ভোল্টেজের যোগ বিয়োগ হওয়ার ফলে যে ভোল্টেজটা হবে ওইটা আপনি পাবেন, আসলে যেটা পাওয়ার কথা ছিল ওইটা পাবেন না, বুঝতে পারছেন? তো এই যে আমরা ট্রায়াঙ্গেলটা, মানে এই যে ট্রায়াঙ্গেলটা পাইলাম, এই ট্রায়াঙ্গেলটার নাম কি কেউ কল্পনা করতে পারবেন? আর এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হলো ট্রায়াঙ্গেলটার নাম হলো কি আইনথোভেন্স ট্রায়াঙ্গেল, ঠিক আছে? যেহেতু মানে নাম আইনথোভেন এই প্রক্রিয়াতে প্রথম ইসিজি রেকর্ড করছে, এই জন্য এটার নাম আমরা দিছি হলে গিয়ে আইনথোভেন্স ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আইনথোভেন্স ট্রায়াঙ্গেল হলে গিয়ে আপনার, যদিও আমরা হাতের এখানে ইলেকট্রোড বসাই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইফেক্টিভ ট্রায়াঙ্গেলটা থাকে এরকম শরীরের ভিতরে। এই ট্রায়াঙ্গেলটা দেওয়ার ফলে আমাদের কি হইতেছে, আমরা যে কার্ডিয়াক ভেক্টরটা আছে এই কার্ডিয়াক ভেক্টরটাকে তিন দিক থেকে দেখি, ঠিক আছে? একটা দেখি হলে গিয়ে এদিক থেকে, একটা দেখি হলে গিয়ে এদিক থেকে, আর একটা দেখি হলে গিয়ে এদিক থেকে। এটা সবচেয়ে সহজ উদাহরণ কি, মনে করেন রাস্তার মধ্যে দেখুন একটা গাড়ি যেতেছে, ঠিক আছে? গাড়িটাকে আপনি যদি আইল্যান্ড থেকে দেখেন বা আপনি যদি ফুটপাথ থেকে দেখেন, তখন আপনি দেখবেন গাড়ির জানলা কয়টা টোটাল, দুইটা জানালা দেখবেন, তাই না? দুই দরজার জন্য দুইটা জানালা। কিন্তু আপনি যদি মানে দুইটা কাচের জানালা দেখবেন আর কি, কিন্তু গাড়িটাকে আপনি যদি ঠিক গাড়িটার পিছের গাড়িতে যদি আপনি থাকেন, তাহলে আপনি দেখবেন গাড়িটার কয়টা জানালা? একটা একটা। কারো কথাই কি ভুল, যে ফুটপাথ থেকে দেখতেছে সে দেখতেছে দুইটা জানালা, আপনি পিছনের গাড়ি থেকে দেখতেছেন একটা জানালা, কেউ কিন্তু ভুল দেখতেছে না, সবারটাই সঠিক, কিন্তু সবাই শুধুমাত্র একটা পার্শিয়াল দিক থেকে দেখতেছে, বুঝতে পারছেন? টোটালি জিনিসটাকে দেখতে পারতেছে না। সো আপনি যতক্ষণ পর্যন্ত 2D ইমেজিং করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি শুধুমাত্র একটা দিক থেকেই দেখতে পারবেন, সো আপনার একটা দিকের ছবিই পাবেন। আমি আশা করি সবাই বুঝতে পারছেন। সো কার্ডিয়াক ভেক্টরকে আমরা যখন এই তিন দিক থেকে দেখি, আমরা কখনো কমপ্লিট পিকচারটা পাই না, কিন্তু আমরা তিন দিকের ছবিটা পাই। ইসিজিটা যখন আমরা করি তখন আমরা তিন দিকের ছবিটা পাই, মানে প্রজেকশন পাই, যেটাই পাই। সো এই জিনিসটা বোঝানোটাই স্টুডেন্টদেরকে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, কারণ এটাতে অনেক বেশি কল্পনা করতে হয়। সো আপনারা এই জিনিসটা একটু নিজেরা পড়বেন এবং অনলাইনে ভিডিও দেখবেন, ঠিক আছে? সো আমার মনে হয় তখন ক্লিয়ার হবে আরও বেশি। স্যার এটা কোশ্চেনটা কেমন হতে পারে, কার্ডিয়াক ইয়াটা? আইনথোভেন্স ট্রায়াঙ্গেল কাকে বলে? তখন এটা আপনারা কি- বলবেন যে একটা কার্ডিয়াক ভেক্টরকে আমরা যদি এরকম দুই কাঁধ বা আমরা যে হাত দুই কবজির মাধ্যমে এবং পায়ের মাধ্যমে যে ইটা নিই, তখন এটার ফলে যে শরীরের মধ্যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় কার্ডিয়াক ভেক্টরটার চারপাশে, ওইটাকেই আমরা বলি হলি কি আইনথোভেন্স ট্রায়াঙ্গেল। এবং আইনথোভেন্স ট্রায়াঙ্গেলটা আমাদের ক্লাসিক্যাল লিম লিডের যে লিডগুলো আছে সেটা আসে হলে কি আইনথোভেন্স ট্রায়াঙ্গেল থেকে, ঠিক আছে? সো ক্লাসিক্যাল লিম লিডে আমরা টোটাল তিনটে লিড মেজার করি, একটা হলে কি লিড 1, তারপর হলে কি লিড 2, এটা হলে কি লিড 3। এটাই হলে কি মোটামুটি সবচেয়ে সহজ ইসিজি, ক্লাসিক্যাল লিম লিড যেটা। তো এই যে দেখতে পারতেছেন আমাদের আইনথোভেন ট্রায়াঙ্গেল, এই বড় ট্রায়াঙ্গেলটা আপনারা দেখতে পারতেছেন দুই হাত থেকে পা পর্যন্ত, কিন্তু বেসিক্যালি আমাদের ট্রায়াঙ্গেলটা থাকে শরীরের ভিতরে। তো এই জন্য যখন মেডিকেল টেকনিশিয়ানদেরকে যখন শেখানো হয়, মানে নার্স বা অন্য কাউকে, তখন এই ট্রায়াঙ্গেলটা শেখানো হয়। কিন্তু যেহেতু আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনারা যখন আইনথোভেন্স ট্রায়াঙ্গেলটা চিন্তা করবেন, আপনারা কিন্তু অবশ্যই এই ছবিটা চিন্তা করবেন, একটু আগে যেটা দেখলাম আমরা এই ছবিটা চিন্তা করব। এই জিনিসটা কিন্তু নার্স বা টেকনিশিয়ানদেরকে এই জিনিসটা শেখানো হয় না, কারণ এটা ওদের জন্য বেশি কমপ্লিকেটেড হবে, এটা শিখলে ওরা কনফিউজড হয়ে যাবে। সো আপনাদের জন্য এই জিনিসটাই
মানে ওদের জন্য এই জিনিসটা শিখে এনাফ, কিন্তু আপনারা অবশ্যই ওইভাবে ওই পার্সপেক্টিভ থেকে দেখবেন এটাকে। সো ক্লাসিক্যাল লিম লিডের যে লিডগুলো আছে, লিড 1, লিড 2, লিড 3, লিড 1 এ যে জিনিসটা হিসাব করা হয়, লেফট আর্মের কানেকশনটা আপনার যাবে হলো গিয়ে অ্যাম্প্লিফায়ারের পজিটিভ এন্ডে, এবং রাইট আর্মের কানেকশনটা যাবে হলো গিয়ে অ্যাম্প্লিফায়ারের নেগেটিভ এন্ডে। তাহলে বেসিক্যালি এখানে কি হইতেছে, লেফট আর্ম থেকে আমরা যে ভোল্টেজটা পাচ্ছি, সেই ভোল্টেজটা থেকে রাইট আর্মের ভোল্টেজটাকে আমরা যদি বিয়োগ করে দিই, তখন আমরা পাবো হলে গিয়ে লিড 1। সিমিলারলি আমরা যদি লেফট লেগের সিগন্যাল থেকে রাইট আর্মের সিগন্যালটা বিয়োগ করে দিই, তখন আমরা পাবো হলে গিয়ে লিড 2, আর লিড 3 হলে গিয়ে এটা। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? আপনাদের একটা অ্যাম্প্লিফায়ার থাকবে, বায়ো অ্যাম্প্লিফায়ার থাকবে। ওই বায়ো অ্যাম্প্লিফায়ারের এই জায়গার থেকে একটা কানেকশন দিবেন, এই জায়গার থেকে একটা কানেকশন দিবেন, বিয়োগ ফলটাই হলে গিয়ে আমার ইসিজি ভোল্টেজ। কারো কোনো কোশ্চেন আছে? ছবিটা কিন্তু পাবেন ভোল্টেজে, ঠিক আছে? মানে টাইম, এক্স অ্যাক্সিসে টাইম আর ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার আমার হচ্ছে কোশ্চেনটা হলো এখানে যে লেগে যে আমরা লিডটা লাগাচ্ছি এটা হচ্ছে লেফট লেগেই কেন লাগানো হচ্ছে, রাইট লেগে লাগাইলে কি সমস্যা হতো? কোনো সমস্যা নেই, কনভেনশন, আইন তোমেন করছে তাই আমরাও করি। আপনি যদি এখানে না লাগে, যদি এটাতেও লাগান কোনো সমস্যা নেই, ইসিজি পাবেন। সমস্যাটা কোথায় হবে, ডাক্তাররা তো এইভাবে দেখে অভ্যস্ত। মানে ডাক্তাররা যে একটা নর্মাল পেশেন্টের ছবি মনে মনে তৈরি করছে, সেই নর্মাল পেশেন্টের ছবি তার মনে তৈরি হয়েছে লেগে এই ইসিজিগুলো দেখে। কারণ আপনি হঠাৎ করে যদি এই লেগে আয়না যদি কানেকশন দেন, সবগুলো কানেকশন চেঞ্জ হয়ে যাবে। তখন আপনার ইসিজিটা হয়তো অন্যরকম হবে, মানে এটার ম্যাগনিচিউডটা ডিফারেন্ট হবে, বা এটা দেখতে অন্যরকম হবে। তখন ডাক্তার কনফিউজড হয়ে যাবে। যেহেতু আমাদের কনভেনশনটা তৈরি হয়েছে এইভাবে, এই জন্য আমরা এইভাবে করি। আপনার কোশ্চেনে কি আনসার হয়েছে? তো আমাদের এখানে রাইট লেগের একটা ব্যবহার আছে। রাইট লেগের ব্যবহারটা কোথায় বলতে পারবেন? পুরো সার্কিটে রাইট লেগের ব্যবহারটা কোথায়? রাইট লেগটা হলে কি আমার রেফারেন্স। আমাদের যে অ্যাম্প্লিফায়ারটা আছে, অ্যাম্প্লিফায়ারের একটা রেফারেন্স পয়েন্ট থাকে না, বা গ্রাউন্ড আমরা যেটাকে বলি। গ্রাউন্ড করা হয়েছে। হ্যাঁ, ওই রেফারেন্সটা নেওয়া হয় হলে গিয়ে রাইট আর্ম থেকে। মানে আমি যেখানে ভোল্টেজটা গ্যাদার করতেছি, আমি রাইট আর্মের বা লেফট আর্মের যে ভোল্টেজটা গ্যাদার করতেছি, এটা গ্যাদার করতেছি হলে কি আমরা রাইট লেগের সাপেক্ষে। বুঝতে পারছেন? এটার সাপেক্ষে এটার ভোল্টেজ নিতেছি, এটার সাপেক্ষে এটার ভোল্টেজ নিতেছি, এটার সাপেক্ষে এটার ভোল্টেজ নিতেছি, তারপর দুইটা ভোল্টেজকে বিয়োগ করে দিচ্ছি। এটা আমরা পরবর্তীতে যখন আমরা বায়ো অ্যাম্প্লিফায়ার শিখবো, নেক্সট ক্লাসে বায়ো অ্যাম্প্লিফায়ার শিখবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তবে আপাতত আপনাদের জন্য যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হলে গিয়ে এই যে আইনথোভেন্স ট্রায়াঙ্গেলটা বোঝা, এবং এই আইনথোভেন্স ট্রায়াঙ্গেল থেকে আমরা কীভাবে এই লিডগুলোকে ট্রান্সলেট করতে পারি, সেই জিনিসটা হলে কি আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা এই জিনিসটা শিখলাম এখন, যে লিড 1, লিড 2, লিড 3-র কানেকশনটা কীরকম। একটা মজার ব্যাপার খেয়াল করেন, লিড 3টা কিন্তু আমাদের আলাদা করে সার্কিটের মাধ্যমে মেজার করার দরকার নেই। লিড 3 কিন্তু লিড 1 আর লিড 2-র মাধ্যমেই আমরা মেজার করতে পারি। দেখেন তো চিন্তা করে কীভাবে পারি। লিড 1 হলে গিয়ে এল এ মাইনাস আর এ, লিড 2 হলে গিয়ে এল এল মাইনাস আর এ। লিড 1 আর লিড 2 মেজার করি, আমরা লিড 3 কিভাবে মেজার করতে পারি? দুইটা যোগ দুটো যদি আমরা যোগ করে দেই, লিড 1 আর লিড 2 বিয়োগ করে বিয়োগ করি লিড 2, তাহলে কি আসে? তাহলে আমার যেটা আসে যে এটা হলে গিয়ে এল এ মাইনাস আর এ, তো পজিটিভের এল এটা থাকবে, আর আর এ কাটাকাটি চলে যাবে, থাকবে হলে গিয়ে এল এল। হ্যাঁ মাইনাস এল। উল্টাটা হবে না, এল টু মাইনাস হবে, এল টু মাইনাস এল ওয়ান, মাইনাস এল ওয়ান। এল টু মাইনাস এল ওয়ান হবে। তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তখন এটা চলে আসবে, তাই না? তাহলে দেখেন আমাদের কিন্তু ফার্দার একটা সুবিধা হলো, আমরা যদি লিড 1 আর লিড 2 হিসাব করি, আমরা লিড 3 অটোমেটিক কম্পিউটারের মাধ্যমে বের করতে পারবো, তাই না? এটা আমাদের মেডিকেলি বের করার দরকার নেই, আমরা লিড 1, লিড 2 বের করলে লিড 3 বের করতে পারি। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা করব, আমরা এই তিনটা ভেক্টরকে একটা প্লেনে বসাবো। এই যে একটু আগে আমরা তিনটা ভেক্টরকে বের করলাম, এই তিনটা ভেক্টরকে আমরা একটা প্লেনে বসে আমরা দেখব যে এটার একটার থেকে আরেকটার অ্যাঙ্গেলের দূরত্ব, অ্যাঙ্গেল কতটুকু। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, এবং এটা আমি অবশ্যই ভাইবাতে আপনাদেরকে জিজ্ঞেস করব। তাহলে চলেন আমরা। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার বাসায় নেটের খুব প্রবলেম হচ্ছে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারেন। আচ্ছা স্যার। দাঁড়ান, একটু শেয়ারটা চেঞ্জ করি। আচ্ছা, সবাই কি স্ক্রিনটা দেখতে পারতেছেন?
জি স্যার দেখা যায়। তাহলে আমরা লিড ওয়ান আঁকি, লিড ওয়ানটা হলে কি আমাদের ডিজি, তাই না? ছবিতে বড় আমাদের কেন লিড স্যার? লিড ওয়ান হলে আপনারা একটু জুম করে দেখেন, আমি আসলে সাইড বাই সাইড উইন্ডোতে লিখতেছি তো ওকে ওকে জুম বড় করতেছি। করা সম্ভব না আমার পক্ষে। তো আমি এটা হলে কি আমাদের লিড ওয়ান, দেখেন এই লিড ওয়ানটা কোথায় আছে আমাদের, আমাদের লিড ওয়ানটা আসলে কি এই যে এই জায়গাটাতে, তাই না? ডিজি লিড ওয়ান। তাহলে আমি ধরলাম এই যে নেগেটিভ পয়েন্টটা যেটা, এই নেগেটিভ পয়েন্টটা হলে কি আমার রেফারেন্স, ঠিক আছে? এটা হলে কি আমার নেগেটিভ, নেগেটিভ পয়েন্ট হলে কি আমার রেফারেন্স। তো আমি এখান থেকে যদি এটার সাপেক্ষে যদি আমি এই লিড টুটাকে আঁকতে যাই, ইএইচ লিড টুটা যেটা, লিড টুটা কীভাবে আঁকবো তখন আমরা এইভাবে তখন আঁকবো হলে কি লিড টুটাকে, এটা হলে কি লিড টু, তাই না? আর যদি লিড থ্রিটাকে আঁকি যে এফ জে, এফ জে এফ জেটা হবে হলে কি এখান থেকে, তাই না? হ্যাঁ লিড থ্রি। তাইলে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে একটার থেকে আরেকটার দূরত্ব আপনারা একটু বাসায় পরীক্ষা করে দেখবেন, আমি ঠিক শিওর না একটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু, অ্যাঙ্গুলার ডিস্টেন্স কতটুকু। আমার দেখে যেটা মনে হইতেছে এটা হলে গিয়ে L1 থেকে L3 120 ডিগ্রি দূরত্বে আছে, L1 থেকে L2 60 ডিগ্রি, L2 থেকে L3 60 ডিগ্রি। সবাই কি এগ্রি করেন আমার সঙ্গে? দেখেন তো একটু চিন্তা করে। সেখানে মাপ দিয়ে সম্ভব না আমাদের স্ট্রিতে যা যা দেখেন দেখা তো যায় আমি তত। জুম করছি, দেখেন তো দেখাতে কি মনে হইতেছে যে L1 DG আঁকলাম, এটা সাপেক্ষে যদি আমরা EH কে আঁকি, এটা আমার দেখে মনে হচ্ছে এটা 60 ডিগ্রি হবে, কারণ এই ডিজি আর EH এর মাঝখানে এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের দূরত্ব কত, প্রতিটা কোণের মান কত? 60 করেই তো স্যার। 60 করে না? তাহলে জি স্যার। ডিটাকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, ইটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি, এই বাহু এখানে আমি যে কোণটা পাবো এই কোণটার মান কত হবে? 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি না লিড ওয়ান আর লিড টুর মাঝখানে 60 ডিগ্রি কোণ আছে? জি স্যার। সিমিলারলি আপনারা বের করতে পারবেন যে এটাও 60 ডিগ্রি আসবে। তাহলে আমাদের লিড ওয়ান থেকে লিড টুর দূরত্ব 60, লিড টু থেকে লিড থ্রির দূরত্ব হলে কি 60। তাহলে আমরা হার্টের যে কার্ডিয়াক ভেক্টরটা, এই কার্ডিয়াক ভেক্টরটাকে আমরা 60 ডিগ্রি ইন্টারভালে অবজার্ভ করতেছি, ঠিক আছে? মানে টোটালি 120 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে অবজার্ভ করতেছি। কিন্তু একটা ডাক্তারের জন্য, মনে করেন একটা ডাক্তার একটা পেশেন্টের রোগ ডায়াগনোসিস করবে, ওর জন্য কি 60 ডিগ্রি ইনাফ? হয়তো ইনাফ, কিন্তু মডার্ন ইসে দেখা গেছে যে ইনাফ না আসলে। 60 ডিগ্রি দিয়ে আপনি হার্টের সব সমস্যা সমাধান করতে পারবেন না। তাই হার্টের সব সমস্যা আমরা দেখার জন্য সবচেয়ে ভালো উপায় কী হতো, আমরা যদি কোনো একটা ভাবে এই 60 ডিগ্রি কোণটাকে রিডিউস করতে পারি, রিডিউস করে এটাকে যদি 13 বা ইভেন 15 ডিগ্রি যদি বানাতে পারি, বা আরও কয়েকটা দিক থেকে যদি দেখতে পারি, মনে করেন এখানে তো পুরো 360 ডিগ্রি, এই কার্ডিয়াক ভেক্টরটাকে তো আমরা চাইলে 360 ডিগ্রি থেকে অবজার্ভ করতে পারি। আমরা যদি আরও কয়েকটা দিক থেকে এটাকে যদি অবজার্ভ করতে পারতাম, তাহলে আমরা আরও বেশি ইনফরমেশন পাইতাম। সবাইকে আমার কথাটা ধরতে পারছেন? সো আমি পরীক্ষাতে যদি আপনাদের কোশ্চেন করি যে লিড ওয়ান লিড টুর মাঝখানে অ্যাঙ্গুলার দূরত্ব কত, আপনারা এটা উত্তর দিতে পারবেন আমি আশা করি। সো পরবর্তীতে দেখা গেছে যে হ্যাঁ আসলেই প্রয়োজন যে আমরা এই 60 ডিগ্রি ইন্টারভ্যালে যে হার্টটাকে দেখতেছি বা কার্ডিয়াক ভেক্টরটাকে যে মনিটর করতেছি, এটাতে ইনাফ ইনফরমেশন আসে না আসলে, এটা দিয়ে রোগীর সব রোগ ডায়াগনোসিস করা সম্ভব হয় না। এই জন্য পরবর্তীতে বিজ্ঞানীরা যেটা করছে যে এই লিম্বলিডগুলোকে কোনগুলোকে অর্ধেক করার চেষ্টা করছে, 60 ডিগ্রিটারে 30 ডিগ্রি বানানোর চেষ্টা করছে। তো সেটার জন্য আমরা কি করছি, আমরা আরও কতগুলো লিম্বলিড অ্যাড করছি আমাদের ক্লাসিক্যাল লিম্বলিডের সঙ্গে, আরও কতগুলো এডিশনাল লিম্বলিড অ্যাড করছি। এই লিম্বলিডগুলোর নাম হলো গিয়ে অগমেন্টেড লিম্বলিড, ঠিক আছে? অগমেন্টেড লিম্বলিড। অগমেন্টেড লিম্বলিডে কী করা হয় দেখেন, এই যে অগমেন্টেড লিম্বলিডের সূত্রগুলো দেওয়া আছে এখানে। অগমেন্টেড লিম্বলিড হলে তোটাল 3টা, এভিআর, এভিএল এবং এভিএফ। এভিআরে যেটা করা হয় যে আপনার রাইট আর্মের সিগন্যালটাকে পজিটিভে নেওয়া হয় এবং লেফট আর্ম এবং লেফট লেগের সিগন্যালটাকে অর্ধেক করে নেগেটিভে নেওয়া হয়, মানে এভারেজে নেওয়া হয়। সিমিলারলি এভিএল এভিএফ এভাবে করা হয়। এখনও চলেন আমরা এটা সার্কিটের ছবিটাতে যাই যে কীভাবে ট্রায়াঙ্গেলটাতে কীভাবে কাজ করে। সেই জিনিসটাই যেভাবে কাজ করে যে এই যে মনে করেন এভিআর আমরা যখন হিসাব করব তখন রাইট লেগের যে এটা ইলেকট্রোডটা এটা যাবে হলে গিয়ে আপনার অ্যাম্প্লিফায়ারের পজিটিভ সাইডে, এটা হলে গিয়ে আমার পজিটিভ সাইড, পজিটিভ সাইডে এই জিনিসটা। আর এই যে এভারেজ সিগন্যালটা, এই এভারেজ সিগন্যালটা আমার যাবে হলে গিয়ে নেগেটিভ সাইডে। তখন যেটা হবে যে এটা নেগেটিভ এবং এটা পজিটিভ হওয়ার কারণে আমার ভেক্টরটার দিক হবে হলে গিয়ে এরকম, মাঝখান থেকে এই কোণার দিকে পয়েন্ট করবে। এটার সঙ্গে আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কোন জিনিসটার মিল পেতেছেন বলেন তো?
ওয়াই ডেল্টা কনভার্সন জি স্যার। মনে আছে আপনাদের ওয়াই ডেল্টা কনভার্সনের কথা? এরকম যদি একটা ডেল্টা থাকে, ডেল্টার মাঝখানে আমরা এরকম করে ওয়াই বের করি না? ওয়াই বের করার সময় কিন্তু আমরা সিমিলার সূত্র ইউজ করি, স্টার কানেকশনের মতো হইলো। তাই না? কারণ আপনি যদি এভিআর, এভিএল, এভিএফ যদি দেখেন তখন কিন্তু বেসিক্যালি তিনটাকে যদি একসাথে করেন দেখবেন যে এটা একটা স্টার, তাই না? আপনাদের মনে আছে যে ডেল্টার কানেকশন থেকে কিভাবে স্টারের কানেকশনের রেজিস্টারটা মেজার করতে হয়? জি স্যার, একটা দেখবেন যে ওইটা সূত্রের সঙ্গে এটা সূত্রের কিন্তু অনেক মিল আছে। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি কি করতেছি, আমরা যখন এটার এভারেজ নিতেছি, মানে এই যে মাঝখানের পয়েন্ট আমরা নিতেছি, তখন আমরা আর এটাকে যদি প্লাসে নিতেছি আর এটাকে যখন মাইনাসে নিতেছি, এই এভারেজ পয়েন্টটা কিন্তু মাইনাস, ঠিক আছে? তাহলে আমার ভেক্টরটার দিক নির্দেশনা করতেছে হলে কি এই দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। বুঝতে পারছেন? ভেক্টরটা কিন্তু সবসময় আপনারা দেখবেন যে আগের স্লাইডেও দেখবেন ভেক্টরটা কিন্তু সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে। তো এইটা যখন আমরা এমপ্লিফায়ারের মাইনাসে বসাচ্ছি আর এটা যখন প্লাসে বসাচ্ছি, ভেক্টরটা হলে কি এটার এভারেজ পয়েন্ট থেকে এই কোণাটার দিক পর্যন্ত নির্দেশ করবে, মানে বেসিক্যালি এইটা। সিমিলারলি আমরা যখন এই এভিএল যখন মেজার করব তখন লেফট আর্মটাতে রাখবো হলে কি পজিটিভ, এটা রাখবো হলে কি পজিটিভ, আর এরিয়া এভারেজটা রাখবো হলে কি নেগেটিভ, তখন আমার ভেক্টরটা হবে হলে কি এই দিকে। সিমিলারলি এটা হলে কি আরেকটা ভেক্টর। সবাই কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে বললেন আমাকে, নাহলে কিন্তু আমি বুঝবো না যে আপনারা বুঝেন নেই। এই জিনিসগুলো একটু কঠিন, মানে ভিজুয়ালাইজ করাটা একটু কঠিন, আমি অ্যাডমিট করতেছি। এই জন্য আপনাদেরকে মানে আমাকে কোশ্চেন করতে হবে না বুঝলে। তাহলে এখন আমরা দেখি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের কিভাবে হেল্প করলো। এই যে আমরা এত কাপঝাপ করলাম, এটা করে কিভাবে হেল্প হইলো আমাদের। চলুন আমরা এই জিনিসটা দেখি, হেল্প কি হইলো নাকি আদৌ না হইলো না। এখন আপনাদেরকে এইটা দেখে কি মনে হইতেছে, এই ভেক্টরটার দিক কোন দিকে? এটা ছিল হলে কি আমার লিড 1, তাই না? আমি যদি অ্যানোটেট ইউজ করি, এটা আমার ছিল হলে কি লিড 1, এটা ছিল হলে কি আমার লিড 2, এটা ছিল হলে কি আমার লিড 3, তাই না? এইদিকে একটা ভেক্টর ছিল, এদিকে একটা ভেক্টর ছিল, এদিকে একটা ভেক্টর ছিল, যেটা হলে কি এগুলা লিড 1, লিড 2 আর লিড 3। তো এখানে যে এভি আরটা যেটা প্রথমটা, এটা কি লিড 1 আর লিড 2 মাঝ বরাবর দিয়ে যাচ্ছে না? সবাই একটু খেয়াল করে দেখেন তো, ওরা কি লিড 1 আর লিড 2 যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে দুই ভাগে ভাগ করতেছে নাকি? জি কেউ কিছু দেখি কি মনে হচ্ছে? না মনে হলেও বললেন, কোনো সমস্যা নেই। এই ভেক্টরটাকে জি, দেখে মনে হচ্ছে এই ভেক্টরটাকে এই কোণটাকে দুই ভাগে ভাগ করতেছে। তাহলে আমরা যদি আঁকি লিড 1 এবং লিড 2 মাঝ বরাবর দিয়ে আমরা ভেক্টরটাকে আঁকবো, ঠিক আছে? তাহলে আমাদের এভি আরটা হবে হলে কি এইদিকে, এভি আরটা হবে হলে কি এইদিকে, এবং এভি আরটাকে যদি আমরা নিচের দিকে এক্সটেন্ড করি তাহলে আমরা দেখবো যে এটার 60 ডিগ্রিটাকে ও বেসিক্যালি 30 দুইটা কোণে ভাগ করছে, ঠিক আছে? তারপরে আমাদের যে এভিএলটা যেটা আসবে, সেই এভিএলটা আসবে হলে গিয়ে, সরি, এভিএলটা হলে গিয়ে আমার, এটা কোনটা ছিল? এটা ছিল হলে কি আমার লিড 3, আর এটা হলে কি লিড 1। লিড 1 এবং লিড 3কেও দুই ভাগে ভাগ করছে, লিড 1 এবং লিড 3কেও দুই ভাগে ভাগ করছে। এটার মাইনাসটা হবে হলে গিয়ে, মাইনাসটা কোন দিকে দিব এটার? এদিকে, সরি, এদিকে কোনো একটা দিকে। ঠিক আছে, এই ভেক্টরটাকে আমি এখানে প্লেস করলাম, তাহলে হলে কি এরকম কোন একটা দিকে নির্দেশ করবে। একটু মুছি, এদিকে কোনো একটা দিকে নির্দেশ করবে। এটা হলে কি আমার লিড এভিএল, এটা হলে কি লিড 1, আর একদম যদি শেষেরটাতে যাই তাহলে ও ডিনোট করবে হলে কি নিচের দিকে। সো এটা হলে কি একদম ডাইরেক্ট এই বরাবর, এটা হলে কি এভি এফ, এটা হলে কি এভি আর, এটা হলে কি আমার মোটামুটি ভেক্টর ডায়াগ্রাম। এই জিনিসটা আপনারা সুন্দর করে আঁকবেন, ঠিক আছে? মেপে মেপে একদম সুন্দর করে অ্যাঙ্গুলার ইটা আঁকবেন যে একটা অ্যাঙ্গেল কত ভাগে ভাগ করতেছে। তাহলে এই তিনটা লিড অ্যাড করাতে আপনাদের কি এখন দেখে মনে হচ্ছে যে আমরা হার্টটাকে আরো কয়েকটা এক্সট্রা দিক থেকে দেখতে পারতেছি?
না মনে হলে সেটাও বলতে পারেন যে এটা প্রয়োজন ছিল না, আসলে শুধু শুধু ঝামেলা করছে। স্যার এটা তো হচ্ছে মানে এভি নোট অন্য দিক থেকেও তো হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এখানে। মানে এভি নোট কোথা থেকে আসলো? মানে স্যার মানে এভি লেফট আর কি, রাইট রাইট, হুম, আর হচ্ছে এভি লেফট। হ্যাঁ, মানে অন্য এই দিক দুই থেকেও দিক দেখতে আমরা পারতেছি, দেখতে ঠিক পাচ্ছি। বলছেন। মানে আমরা হার্টটাকে আগে যেই দিক থেকে দেখি না, এখন ওই দিক থেকেও দেখতে পারতেছি, এবং আমরা যদি এটা নিচের দিকে এক্সটেন্ড করি তখন আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি এই 60 ডিগ্রি কোণটাকে আমাদের অর্ধেক করে 30-30ও করে ফেলতেছে অলমোস্ট, মানে ওইভাবে যদি চিন্তা করেন। আর এভিএফ তো প্র্যাকটিক্যালি আপনার L3 আর L2 মাঝখানে যে 60 ডিগ্রি এটাকে অর্ধেক করে ফেলতেছে, তাই না? সো আমাদের এই অগমেন্টেড লিমলিট যেগুলো আছে, অগমেন্টেড লিমলিটটা আমাদের আরও কতগুলো ডিফারেন্ট সাইড থেকে দেখার সুযোগ করে দিচ্ছে হার্টটাকে, যেটা আমাদের ফিজিশিয়ান যারা এদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওরা যত দিক থেকে বেশি দেখতে পারবে তত ওদের লাভ। তো এই ক্লাসিক্যাল লিমলিট এবং অগমেন্টেড লিমলিট নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে আপাতত? আচ্ছা, নাই। তো অগমেন্টেড লিমলিটের যে সূত্রগুলো, এই সূত্রগুলোকে আপনারা যদি বাসায় বসে একটু প্র্যাকটিস করেন, রিঅ্যারেঞ্জ করেন, তখন দেখবেন যে এই লিডগুলোকে এইভাবে লেখা যায়। মানে লিড 1 প্লাস লিড 2কে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তখনই আপনি এভিআর পেয়ে যাবেন। লিড 1 থেকে লিড 3কে যদি 2 দিয়ে ভাগ করেন এভিএল পেয়ে যাবেন। লিড 2কে লিড 3 সঙ্গে যোগ করে 2 দিয়ে ভাগ করেন এভিএফ পেয়ে যাবেন। তার মানে বেসিক্যালি কী দাঁড়াচ্ছে, এভিআর, এভিএল, এভিএফ এর জন্য আমাদের শরীরে কি আলাদা কোনো ইলেকট্রোড বসানোর দরকার আছে, বা অন্য কোনো এক্সট্রা সার্কিটরির দরকার আছে? কিচ্ছু দরকার নেই। আপনি যদি লিড 1, লিড 2, লিড 3 যদি মেজার করেন, ওটার মধ্যে যোগ বিয়োগ করে আপনি এভিআর, এভিএল, এভিএফ বের করে ফেলতে পারবেন। সো এটা বলতে গেলে, মোটামুটি বলতে গেলে ফ্রি ইনফরমেশন আমাদের, মানে ইনফরমেশনটা আগেই ছিল, জাস্ট আমরা জানতাম না কিভাবে যোগ বিয়োগ করতে হবে, এই জন্য মানুষ আগে ক্লাসিক্যাল লিমলিড হিসাব করতো। কিন্তু যখন দেখলো যে না, এইভাবে আমরা নতুন কিছু ইনফরমেশন পেতে পারি, নতুন কিছু দিক থেকে হার্টকে দেখতে পারি, তখনই অগমেন্টেড লিমলিডের ধারণাটা আসলো। এবং আপনারা যদি নিজেরা একটু হিসাব করে দেখেন যে লিড 1কে লিড 2 সঙ্গে যোগ করে 2 দিয়ে ভাগ করে যদি টোটালটাকে মাইনাস করেন, আসলেই কি আপনি এই জিনিসটা ফেরত পান নাকি? এটা একটু আপনারা প্র্যাকটিস করে দেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? স্যার এখানে কি হচ্ছে লাইট মানে লেফট আর্ম প্লাস হচ্ছে লেফট লেগ ডিভাইডেড হুম। বাই 2 মাইনাস হচ্ছে রাইট আর্ম। না, রাইট আর্ম হলে কি পজিটিভে, মানে উইথ রেসপেক্ট টু, দেখছেন না WRT মানে তো হলে উইথ রেসপেক্ট টু, মানে রাইট আর্ম হলে কি আপনার অ্যাম্প্লিফায়ারের পজিটিভে থাকবে, আর এটা থাকবে হলে কি নেগেটিভে। ঠিক আছে? তার মানে RA মাইনাস LA প্লাস LL বাই 2। এখন বুঝতে পারছেন? মানে আমি যদি এটার ইকুয়েশনটা যদি লিখি, ইকুয়েশনটা হবে লিখে RA মাইনাস LA প্লাস LL বাই 2। ঠিক আছে? মানে উইথ রেসপেক্ট টু RA পজিটিভ, মানে RA এটাকে আমরা যদি হায়ার পটেনশিয়াল ধরি আর এটাকে যদি লোয়ার পটেনশিয়াল ধরি, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে হলে গিয়ে এরকম। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা যে ইসিজির লিডগুলো দেখলাম, প্রত্যেকটা লিডই কিন্তু ছিল হলে গিয়ে আমাদের ফ্রন্টাল প্লেনে, আমাদের শরীরের ফ্রন্টাল প্লেনে ছিল। আমাদের শরীরকে আমরা মোটামুটি কয়টা প্লেনে দেখতে পারি এটা আপনারা জানেন? শরীরকে আমরা কয়টা প্লেনে দেখতে পারি? আমি এই ছবিটা মনে হয় দিতে ভুলে গেছি, দাঁড়ান আমি ছবিটা আপনাদেরকে ইন্টারনেট থেকে দেখি। Plane of body. কষ্ট। এই ছবিটা দেখছেন কখন আপনারা এর আগে? আজকে দেখুন। আজকে দেখলাম। মনে করেন এটা মানুষের শরীর আছে, এটাকে যদি আপনি যে নীল যে প্লেনটা দেখতেছেন, মানে এই কাঁধ টু কাঁধ যদি একটা করাত নিয়ে এই কাঁধ টু কাঁধ বরাবর যদি কেটে ফেলেন, তাহলে আপনি এই নীল প্লেনটা পাবেন। ঠিক আছে? সিমিলারলি আপনি যদি এভাবেও কাটতে পারেন, নাক বরাবর কাটতে পারেন, এভাবে পেট বরাবর কেটে দিতে পারেন। সো আমাদের যে এই যে নীল যে প্লেনটা দেখতে পারতেছেন, নীল প্লেনটা হলে কি আমাদের এই ওয়াই এক্সিসের সাথে, ওয়াই এক্সিসের সঙ্গে হরিজন্টাল যে প্লেনটা নীল রঙের, এটাকে আমরা বলি ফ্রন্টাল প্লেন। ঠিক আছে? এটাকে আমরা বলি ফ্রন্টাল প্লেন। আপনি যদি কোমর বরাবর কেটে ফেলেন, কোমর বরাবর কেটে ফেললে তখন আমরা পাই হলে গিয়ে
স্যাজাইটাল প্লেন। বুঝতে পারছেন? আরেকটা আমরা পাই হলে গিয়ে কোমর বরাবর কেটে ফেললে আমরা পাই হলে গিয়ে ট্রান্সভার্স প্লেন। আর এই যে লালটা যেটা, এই যে নাক বরাবর যদি কেটে ফেলেন লালটা যেটা, এটা তখন আমরা এটাকে বলি স্যাজাইটাল প্লেন। সো এই মোটামুটি 3টে ইম্পর্টেন্ট প্লেন আছে। একটা হলো ফ্রন্টাল প্লেন, নীলটা, সবুজটা যেটা দেখতে পারতেছেন এটা হলো ট্রান্সভার্স প্লেন, আর আপনার লালটা যেটা দেখতেছেন এটা হলো স্যাজাইটাল প্লেন। সো 3টে অ্যাক্সিস বরাবর, একটা হলো জেড অ্যাক্সিস, একটা হলো ওয়াই অ্যাক্সিস, একটা হলো এক্স অ্যাক্সিস। সো আমরা এতক্ষণ পর্যন্ত যে ইসিজি গুলো দেখলাম সেই ইসিজি গুলো কোন প্লেনে ছিল? ভেক্টরটা তো 3 ডাইমেনশনাল, আমাদের হার্ট তো একটা 3 ডাইমেনশনাল জিনিস, তাই না? সো আমার ভেক্টরটাও অবশ্যই 3 ডাইমেনশনাল, কিন্তু আমরা ভেক্টরটাকে এখন পর্যন্ত কোন প্লেনে দেখছি? আপনি মনে করেন এই হাতে একটা ইলেকট্রোড বসাইছেন, এই হাতে একটা ইলেকট্রোড বসাইছেন, এই পায়ে একটা ইলেকট্রোড বসাইছেন, এই 3টা মিলে 3টা পয়েন্টকে আপনি যদি জোড়া দেন আপনি কোন প্লেন পাবেন? স্যার তাহলে তো এখানে আছে হরাইজন্টাল, আর হচ্ছে নীল রঙের ওইটা ফ্রন্টাল হচ্ছে। না না না, প্লেনটা মানে বুঝতে পারছেন, প্লেনটা হলে কি আপনার শরীরটাকে যদি কাটেন এই বরাবর, কাটলে আপনি যেই প্লেনটা পাবেন ওই প্লেনটাকে আমি বলতেছি হলে গিয়ে হরাইজন্টাল বা ফ্রন্টাল প্লেন যেটাই হোক। তা আপনি মনে করেন এখানে একটা নিলেন, আমি অ্যানোটেশনটা ইউজ করি, এখানে একটা ইলেকট্রোড নিলেন, ঠিক আছে? এই জায়গায় একটা ইলেকট্রোড বসাইলেন, এই জায়গায় একটা ইলেকট্রোড বসাইলেন, এই জায়গায় একটা ইলেকট্রোড বসাইলেন। এখন আমি এই 3টা পয়েন্টকে যোগ করলাম, ঠিক আছে? মনে করেন যোগ করলাম, এই যোগ করে আমি যে প্লেনটা পাইলাম এটা কোন প্লেন? বলুন তো। আপনাদের 3D ড্রয়িং ছিল 1-1-এ বা 1-2-তে? মেকানিক্যাল ড্রয়িং? না স্যার, না স্যার, মেকানিক্যাল ড্রয়িং ছিল না আপনাদের? না না এজন্যই তো স্যার, বুঝতে- কোনো এখন এত- আসেনি। আসবে কেন? এটা তো চলে গেছে, এটা ফার্স্ট ইয়ারে থাকার কথা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট ছিল। মেকানিক্যাল ড্রয়িং ছিল না? ড্রয়িং বলতে কোনো না, স্যার। সিভিল ড্রয়িং ছিল? না স্যার। না স্যার, কি বলেন, এটা তো সর্বনাশের কথা একদম। মেকানিক্যাল ড্রয়িং সিভিল ড্রয়িং না করে কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া যায় নাকি? এই জন্যই তো আপনাদের বুঝতে এত কষ্ট হইতেছে। আপনারা কি কোনো একটা 3D অবজেক্ট থেকে 2D স্লাইস কিভাবে নেয় এই জিনিসটা বুঝেন? না Three- স্যার, আমাদের স্যার অনেক কঠিন লাগছে, বুঝতে আচ্ছা, অনেক সমস্যা। হ্যাঁ আমিও বুঝতেছি যে আপনাদের বুঝতে অনেক কঠিন লাগতেছে। মানে আমাদের নর্মালি চারপাশে আমরা যত যা কিছু দেখি সব কিছু তো 3D। আমাদের ওয়ার্ল্ডটা হলে কি 3D একটা ওয়ার্ল্ড, ঠিক আছে? সো 3D একটা ওয়ার্ল্ডে আমরা যা কিছু দেখি আমরা কিন্তু দেখতেছি 2D, আমরা কিন্তু কখনো 3D দেখতে পারি না। এই জিনিসটা কি আপনারা জানেন যে আমরা যদিও আমরা 3D, আমরা প্রাণী 3D, কিন্তু আমরা দেখি আসলে 2 ডাইমেনশনাল। এই জিনিসটা কি জানেন আপনারা? মানে বাই ডিজাইন আপনার নেচারের স্যার। ল অনুযায়ী আপনার যে কোনো একটা প্রাণী যে ডাইমেনশনে আছে সে তার থেকে একটা ডাইমেনশন কম দেখে। মানে এটা সূত্রটা হলে কি n-1, মানে যে একটা 4 ডাইমেনশনাল প্রাণী সে সবসময় 3D দেখবে, যে 5 ডাইমেনশনাল প্রাণী সে দেখবে 4D, এইভাবে কাজ করবে আর কি। সো আমাদের রেটিনা মানে যে ডাইমেনশনে আছে তার রেটিনাটা হলে গিয়ে তার থেকে এক ডাইমেনশন কম দেখে। তো আমরা যেহেতু 3D প্রাণী আমাদের রেটিনাটা দেখে হলে গিয়ে 2 ডাইমেনশন, মানে 2D ছবি দেখে। কিন্তু তারপরেও তো আমরা আশেপাশে যা কিছু আছে সব কিছু কিন্তু আমাদের দেখতে 3D লাগে, তাই না? কিন্তু আমরা কিন্তু আসলে 3D দেখতেছি না। 3D দেখলে কিন্তু আমরা ওটার পিছনে কি আছে এটাও কিন্তু দেখতে পারতাম, মানে ওটা সবগুলো সাইড কিন্তু আমরা দেখতে পারতাম। কিন্তু আমরা মনে করেন আপনার বাসার পাশে একটা আলমারি আছে, আপনি যেখানে বসে আছেন এটার পাশে একটা আলমারি আছে, আপনি কি আলমারির সবগুলো সাইড দেখতে পারতেছেন? না, আপনার চোখের সামনে শুধু যেটুকু আসতেছে শুধু অতটুকুর একটা 2D ইমেজ আপনি দেখতেছেন। কিন্তু আপনার ব্রেন খুব চালাক, ও স্পেশাল সিগন্যাল প্রসেসিংয়ের মাধ্যমে, ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে ও করে কি অনেকগুলো ছবি নেয়, অনেকগুলো 2D ছবি নেয়, অনেকগুলো 2D ছবি নিয়ে এটাকে স্ট্যাক করে, একসাথে স্ট্যাক করে একটা 3Dর মতো ফিল দেয় আপনাকে। কিন্তু আসলে কিন্তু আপনি দেখতেছেন 2D। তারপর সিনেমাতে যান, আপনারা 3D সিনেমা দেখতে চান, 3D সিনেমাতে কিন্তু ব্রেনটাকে চিট করা হয়, ব্রেনের সঙ্গে এক ধরনের চিট করে আপনাকে 3Dর ফিল দেওয়া হয়, কিন্তু আসলে কিন্তু আপনি কখনো 3D দেখেন না। আমরা বাই ডিজাইন আমরা সবসময় 2D দেখি। সো আমরা যখন কোনো একটা 3D অবজেক্ট নিয়ে পড়াশোনা করি আমাদের জন্য ইম্পর্টেন্ট হলে গিয়ে আমাদের ওই 3D অবজেক্টটার প্লেনগুলো জেনে নেওয়া,
প্লেনগুলো জেনে নিলে সুবিধা কী হবে, আপনি যখন ওই জিনিসটার অ্যানালাইসিস করতে যাবেন বা আরেকজনকে ওটা সম্পর্কে বলতে যাবেন, তখন আপনার বুঝাইতে সুবিধা হবে যে এই 3D অবজেক্টটার কোন জায়গাটা আপনি বুঝাইতে চাইতেছেন। ঠিক আছে? তো আপনার মানুষ মনে করেন একটা 3D অবজেক্ট, ঠিক আছে? এখন এই মানুষটার আমরা অনেকগুলো 2D স্লাইস নিব, অনেকগুলো 2D স্লাইস নেব। স্লাইস নেওয়া মানে হলে গিয়ে মনে করেন আপনার কাছে একটা আঙ্গুর আছে, ঠিক আছে? খুব মোটামুটি বড় একটা আঙ্গুর আছে, বড় সাইজের একটা আঙ্গুর আছে। এখন আপনি খুব শার্প একটা ব্লেড নিলেন, খুব শার্প একটা ব্লেড নিয়ে পাতলা করে একটা স্লাইস কেটে নিলেন আঙ্গুরটা থেকে। ওই পাতলা সাইজটা কী হবে, অলমোস্ট আপনার ট্রান্সপারেন্ট হবে না, একটা পিস পেপারের মতো চিকন হবে। আমার কথাটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আপনারা কি কখনো করছেন এরকম বা ভিডিওতে দেখছেন যে খুব পাতলা করে একটা জিনিস কাটা হইতেছে যে অলমোস্ট পেপার লাইক? দেখেন নাই কখনো? যেমন ওখানে যে কাঠের কাজ যখন করে তখন কি করে, কাঠের উপরের অংশটা স্মুথ করার জন্য কাঠের উপরটাতে করে না, ওই যে একটা মেশিন দিয়ে টানে না, টানলে চিকন চিকন কাঠের বের হয়, জি স্যার। পাতলা পাতলা কাঠের বের হয়। উপরের যদি আপনি সাইড থেকে দেখেন দেখবেন না অলমোস্ট কাগজের মতো চিকন। তার মানে কি হলো, আমরা ওই কাঠের থেকে একটা স্লাইস নিলাম, ঠিক আছে? সিমিলারলি আপনি যদি মনে করেন একটা মানুষকে নিলেন, ঠিক আছে? মানুষকে নিয়ে এই কাঁধের ব্লেড একটা নিলেন, খুব শার্প একটা ব্লেড নিলেন। শার্প ব্লেড নিয়ে যে নীল রঙের যে এক্সিসটা দেখতেছেন না, এই এক্সিস বরাবর যদি ব্লেডটাকে ধরে মানুষটাকে ফার্স্টে কেটে ফেললেন, একদম কেটে ফেললেন। কেটে ফেলার পরে আপনি যেই বরাবর কাটছেন ওই বরাবর আবার কাটলেন, কাটলে খুব পাতলা একটা স্লাইস বের হবে না পুরো মানুষটার? জি সবাই স্যার। কি বুঝতে পারছেন? এই বরাবর যদি আমরা কেটে ফেলি বা একদম যে যে নীল নীল যে দাগটা দেখতেছেন, মনে করেন এটাই আপনার ব্লেড, ঠিক আছে? নীলটাই হলে কি আপনার ব্লেড। এই ব্লেডটা যদি এই বরাবর মানুষের শরীরটাকে আপনি কেটে ফেলেন তখন পাতলা একটা স্লাইস পাবেন। ওই যে স্লাইসটা পাবেন ওই স্লাইসটাই হলে কি আপনার ফ্রন্টাল প্লেন। আবার আপনি যখন মনে করেন লাল রঙের একটা ব্লেড নিলেন, এই লাল রঙের ব্লেডটা কীরকম, সেটা হলে কি আপনার নাক থেকে আপনার মাথার পিছনে যে আছে এই বরাবর আপনি ধরলেন, এই বরাবর ধরে আপনি কেটে ফেললেন। কেটে ফেলার পরে আপনি যেই স্লাইসটা পাবেন তখন আপনি দেখবেন কোথার থেকে শরীরটাকে তখন আপনি দেখবেন হলে কি এই সাইড থেকে। এই সাইড থেকে যদি শরীরটাকে দেখেন তখন আমরা এটাকে বলবো হলে গিয়ে এটা হলে কি আপনার স্যাজাইটাল প্লেন। আর যদি আপনি কোমর বরাবর কেটে ফেলেন, কোমর বরাবর কেটে ফেলে যদি এদিক থেকে দেখেন, এদিক থেকে যদি দেখি তখন আমি যেই প্লেনটা দেখব সেটা হলে কি আমার ট্রান্সভার্স প্লেন। আর নীলটা দিয়ে যখন কাটবো তখন আমরা দেখবো হলে কি এই বরাবর দেখব। সবাই কি এখন বুঝতে পারছেন নাকি এখনো কষ্ট হইতেছে? ওই যে একটু আগে যে গাড়ির উদাহরণটা দিলাম ওটার সঙ্গে তুলনা করলে বুঝতে পারবেন। এখন বলেন আমরা যে ইসিজিটা এতক্ষণ পর্যন্ত মাপলাম এটা কোন প্লেনে ছিল? একমাত্র কোন প্লেনে আপনি দুইটা হাত আর একটা পা পাওয়া সম্ভব? কোন প্লেনটাতে? ফ্রন্টাল প্লেনে তো হচ্ছে দুইটা হাত আর একটা পা আর পাওয়া কোন যায়। প্লেনে কি দুইটা হাত আর একটা পা আছে একই সাথে? একটু ভালো করে চিন্তা করে দেখেন। এই জিনিসটা আসলে ক্লাসে বুঝালে অনেক সুবিধা হতো, সামনাসামনি বুঝাইলে অনেক সুবিধা হতো। সো আমরা এতক্ষণ পর্যন্ত যে ইসিজিটা নিছি সেটা হলো গিয়ে ফ্রন্টাল প্লেনে। আপনি ঠিক বলছেন, কারণ একমাত্র ফ্রন্টাল প্লেনে আমার দুইটা হাত আর একটা পা আছে। অন্য যে কোনো প্লেনে দেখবেন যে কোনো প্লেনে দুইটা হাত আর একটা পা একই সঙ্গে নেই। জি স্যার। এই জিনিসটা আপনারা একটু ইউটিউবে ভিডিও দেখবেন, আমি শিওর ইউটিউবে অনেক সুন্দর করে ভিডিওতে বুঝায় দেওয়া আছে। চলুন তো দেখি, একটু ইউটিউবে সার্চ করে দেখি। Anatomical planes and axes. হ্যাঁ, ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা একটু সার্চ করে দেখেন, ঠিক আছে? চলুন আমরা আবার স্লাইডে ফেরত যাই। সো এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ইসিজি দেখলাম সবগুলো ইসিজি দেখলাম হলো ফ্রন্টাল প্লেনে। ফ্রন্টাল প্লেন মানে হলো কি আপনি এই বরাবর দেখতেছেন, ঠিক আছে? মানে মুখোমুখি দাঁড়ায় আছে আপনার সামনে আরেকটা মানুষ, একটা মানুষ আরেকটা মানুষের দিকে মুখোমুখি তাকায় আছে, ওই প্লেনটা হলো কি ফ্রন্টাল প্লেন। সো ফ্রন্টাল প্লেনে আমরা দেখলাম এই বাদেও কতগুলো ইসিজি আছে।
যে ইসিজিটা হলো কি আমাদের ট্রান্সভার্স প্লেনে হিসাব করে। মানে আপনি হার্টটা যদি একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট হয়, এতক্ষণ পর্যন্ত আমি হার্টটাকে দেখছি হলে কি এই প্লেনটাতে, কিন্তু আমার কাছে মনে হতে পারে যে না, হার্টটাকে আমি এই বরাবরও দেখতে পারি। যে আপনি যদি কোমর বরাবর যদি কেটে ফেলেন একটা মানুষকে, কোমর বরাবর যদি প্রস্থচ্ছেদ করেন, প্রস্থচ্ছেদ করে আপনি যদি হার্টটাকে নিচের থেকে উপরে দেখেন, আপনার শরীরের কথা যদি চিন্তা করেন, হার্টটাকে আমি যদি নিচ থেকে উপরের দিকে দেখি, এটাও আমার দেখতে ইচ্ছা হতে পারে, যেটা হলো ট্রান্সভার্স প্লেন। তো ওইটাতে দেখার জন্য আমরা কি করি, আমরা এখানে 6টা ইলেকট্রোড বসাই, V1 থেকে V6। এটার নাম হলো কি চেস্ট ইলেকট্রোড বা ট্রান্সভার্স প্লেন লিড। এই ট্রান্সভার্স প্লেন লিডে আমাদের টোটাল 6টা লিড থাকে, 6টা ইলেকট্রোড থাকে, V1 থেকে V6 এভাবে বসানো হয়, এরকম নির্দিষ্ট ডিস্টেন্সে বসানো হয়। বসানোর পরে আমরা এখান থেকে ইসিজিটা হিসাব করি হলে কি আমাদের পজিটিভ সাইডে যাবে হলে কি V1, অ্যাম্প্লিফায়ারের পজিটিভ সাইডে যাবে হলে কি V1, আর নেগেটিভ সাইডে যাবে হলে কি লেফট আর্ম, রাইট আর্ম আর লেফট লেগের যে এভারেজ, ওই এভারেজটা যাবে হলে কি নেগেটিভ। এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো, যেহেতু প্লেন জিনিসটা আপনাদের এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি, আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি, সবাই চুপ, এই জন্য এই জিনিসটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। সো নেক্সট ক্লাসের আগে আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা, সেটা হলো কি ইউটিউব থেকে আপনারা এই 3টা প্লেন খুব ভালো করে বুঝে আসবেন, ট্রান্সভার্স প্লেন, স্যাজিটাল প্লেন আর আরটা কি জানি ফ্রন্টাল প্লেন। এই 3টা জিনিস আসলে কি বোঝায়, এই জিনিসটা আপনারা খুব ভালো করে বুঝে যাবেন। আমি খুব অবাক হয়েছি শুনে যে আপনাদের মেকানিক্যাল ড্রয়িং শেখানো হয়নি। আমি জানি না মেকানিক্যাল ড্রয়িং না শিখে আপনারা পরবর্তীতে ফেব্রিকেশন কিভাবে শিখবেন, ইলেকট্রনিক্স VLSI কিভাবে শিখবেন, আমি জানি না। মেকানিক্যাল ডিজাইন হয়তো আমাদের কোর্স অফার করাই নাই 4 বছরের মধ্যে। এটা খুব খারাপ হয়েছে। মেকানিক্যাল ড্রয়িং মানে এটা বোঝা যায় না, মনে হয় না যে এটা ইলেকট্রিক্যালের সঙ্গে কানেকশনটা কি, কিন্তু পরবর্তীতে আপনি যখন ইলেকট্রনিক্স পড়তে যাবেন, ফেব্রিকেশন করতে যাবেন, এটা যারা না বুঝে আসবে ওরা বিশাল বিপদে পড়বে। কারণ আপনি একটা সিমস বানাবেন বা ট্রানজিস্টর বানাবেন, আপনি ফেব্রিকেশনটা কোন প্লেনে করতেছেন এটা বুঝবেন কীভাবে? মানে আপনি তো জিনিসটা এত ছোট, ন্যানোমিটার স্কেলে, এটা তো আপনি খালি চোখে দেখতে পারবেন না, আপনাকে মনে মনে কল্পনা করতে হবে পুরো প্রসেসটা কেমনে হইতেছে। আপনি জিনিসটা বুঝবেন কীভাবে আপনি যদি প্লেনগুলো সম্পর্কে না জানেন, ট্রান্সভার্স প্লেন কোনটা, ফ্রন্টাল প্লেন কোনটা। আপনারা একটু নিজের দায়িত্বে এটা একটু শিখবেন তাহলে, ঠিক আছে? আমি আপনাদেরকে দায়িত্ব দিলাম, আপনারা নেক্সট ক্লাসের আগে ফ্রন্টাল প্লেন, ট্রান্সভার্স প্লেন আর স্যাজিটাল প্লেন, এই 3টা জিনিস দ্বারা কি বোঝায় আপনারা একটু পড়ে আসবেন, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আমরা নেক্সট ক্লাসে এই চেস্ট লিডটা পড়বো, আর নেক্সট ক্লাসে আমরা আরেকটা নতুন এক্সাইটিং জিনিস শিখবো, সেটা হলো গিয়ে এই বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার, এটি কীভাবে কাজ করে। মানে ক্লিয়ারলি আমরা দেখতে পারতেছি আমাদের এখানে একটা অ্যাম্প্লিফায়ার লাগবে, যে অ্যাম্প্লিফায়ারটা পজিটিভ সাইডে একটা যাবে, নেগেটিভ সাইডে একটা যাবে। এই অ্যাম্প্লিফায়ারটা আমরা কীভাবে ডিজাইন করব এবং কী কী কনসিডারেশন আমাদের থাকবে অ্যাম্প্লিফায়ারটা ডিজাইন করার সময়, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এই জিনিসটা যে শুধুমাত্র আপনার বায়োমেডিক্যাল অ্যাম্প্লিফিকেশনের জন্য কাজে লাগবে এমনটা না। আপনারা যদি কেউ সাউন্ড ইঞ্জিনিয়ার হন, সাউন্ড টেকনিশিয়ান যদি হন, বা ছোট ছোট সিগন্যালের আপনার যদি অ্যাম্প্লিফিকেশন নিয়ে কাজ করেন, তো দেখবেন যে ওটা তো আপনার কাজে আসবে, যে নয়েজ এড়ায় কীভাবে ছোট সিগন্যালকে আমরা অ্যাম্প্লিফাই করতে পারি, ঠিক আছে? আপনাদের কি আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? আজকে আপনারা সবাই চুপ, মনে হচ্ছে খুব টায়ার্ড। স্যার আসলে টায়ার্ড না, কেমন জানি ব্যাপারগুলো একটু মানে ডিফিকাল্ট লাগতেছিল, এই ব্যাপারগুলো জন্য একটু স্যার একটু ডিফিকাল্টি, চুপচাপ। আসলে প্রথম যখন শিখবেন এটার জন্য আসলে অনেক ডিফিকাল্ট। আপনারা তো কেউ আর এই কোর্স পড়ার জন্য আগের থেকে প্রস্তুত হন না। যেমন ইলেকট্রনিক্স পড়ার জন্য আপনারা হয়তো বা ইলেকট্রনিক সার্কিট যখন পড়ছেন কিছুটা প্রস্তুত হয়েছেন, তো এই সাবজেক্টটার জন্য আপনারা পুরোপুরি অপ্রস্তুত। তো এরকম অপ্রস্তুত অবস্থা থেকে মানে আস্তে আস্তে বুঝতে একটু সময় লাগবে আপনাদের। জি স্যার, আজকে আপাতত এখানে রাখি, আমরা পরের হ্যাঁ, ক্লাসে আজকের ক্লাস এখানে এসে আমি বুঝতেছি যে আপনাদের মাথায় আর ঢুকতেছে না কিছু। ক্লাসগুলো একটু লেন্দি হয়ে যাচ্ছে স্যার। ক্লাসগুলো লেন্দি হয়ে যাচ্ছে, আপনাদের তো এখনো 15 মিনিট বাকি ক্লাসের। না স্যার এমনি স্যার ক্লাসগুলো ঠিক আছে। নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে তো স্যার অনেক নষ্ট হয় না। এখানে দেখা যায় যে 1 ঘন্টা পড়াইলেই আচ্ছা, পরে একেবারে স্যার মাথা হ্যাং হয়ে যায় পুরো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি ব্যাপারটা। আমরা আস্তে আস্তে শিখি, কিন্তু যতটুকু শিখি ভালো করে শিখি, ঠিক আছে? জি স্যার। তো আপনাদের অ্যাসাইনমেন্টটা মনে থাকবে, আপনারা কিন্তু আজকের অ্যাসাইনমেন্ট ঠিক মতো করে আনেন নাই, নেক্সট ক্লাসে এই জিনিসটা করেন না, সবাই কন্ট্রিবিউট করার চেষ্টা করেন, ঠিক আছে? ঠিক আছে, আজকে অ্যাসাইনমেন্টটা কি স্যার কিসে করব? আমরা খাতায়